পুলিশের বলা হয় সোর্স নেটওয়ার্ক অ্যান্ড ইন্টেলিজেন্স, এ ব্যাপারে পারদর্শী তিনি। ওই হাতির দাঁতের তৈরি বাক্সর মধ্যে দুটো কলম আর একটা পাণ্ডুলিপি। বিশ্বভারতীর রেজিস্টার রবীন্দ্রনাথের জিনিস চুরি করে বিক্রি করছেন, আমরা তো কনভিকশন হয়েছিল এই কেসে। হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় দমদম জেল ব্রেক হয়েছিল। একটা ওই মই ব্যবহার করে ওরা পালিয়েছিল 5 জন। তার মধ্যে সব থেকে নটোরিয়াস ছিল হচ্ছে শেখ বিনোদ আর বৈঠাকনাথ, যেটা বিখ্যাত আপনার জীবনে। হুব্বা শ্যামল, ইয়েস। ও ভয়ঙ্কর, ওই সেই পৈতে কাট, হ্যাঁ, মানে কিরকম মেরে এরম ভাবে আড়াআড়ি করে, মানে মানুষকে এভাবে কেটে দেওয়া কেস ডায়েরিতে আমরা এমন অনেক অতিথিকে পেয়েছি যারা বিভিন্ন বিষয়ে ওস্তাদ। এবার কেস ডায়েরিতে এমন একজন অতিথি, পুলিশের বলা হয় সোর্স নেটওয়ার্ক অ্যান্ড ইন্টেলিজেন্স, এ ব্যাপারে পারদর্শী তিনি, হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কাজ করেছেন, আজকে তিনি আমাদের অতিথি। হিমাদ্রিদা, শুরুটা করব একইভাবে, কিভাবে এলেন পুলিশের চাকরিতে, কেন এলেন? না, পুলিশের চাকরিতে আসবো এরকম কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। আমার বাবা স্কুল টিচার ছিলেন, মাও স্কুল টিচার ছিলেন, তো ওনাদের ইচ্ছা ছিল আমি স্কুল টিচারই করি। তো আমি বিএডও করেছিলাম, এমএ বিএড করে স্কুল টিচারই। তখন তো সেই ম্যানেজিং কমিটির মাধ্যমে সমস্ত চাকরি হতো, তো কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েও ছিলাম, টাকি স্কুলেও পেয়েছিলাম। তো আমার কেন জানি তার মধ্যে এই ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষার একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তো তাতে বসে গেলাম, পেয়েও গেলাম। এরপরে যখন এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আমার মা ওটা লুকিয়ে রেখেছিলেন। তো আমি এবারে জানতে পারলাম যে আমার নাম উঠেছে, আমি চাকরি পেয়েছি। তো চাইতেন না বাড়ির কেউ? না, মা বাবা অতটা চাইতেন না, মানে পুলিশের চাকরিতে যে বাইরে চলে যেতে হবে এরকম একটা, আমাদের স্কুল টিচারই হলে বাড়ি থেকে যাওয়া আসা করবে, ঘরে থাকবে, একটাই ছেলে আমি ছিলাম। তো এইভাবেই একটা ঘটনার মধ্যে দিয়ে আসা, তো খানিকটা আমি জোর করেই চাকরিতে ঢুকলাম। তারপরে তো দীর্ঘদিন, কেন মানে ইয়াং এজে কি একটা পুলিশের চাকরি প্রতি মানুষের মোহ থাকে, মানে ভালোবাসা থাকে? আমার ওরকম কিছু ছিল না, কিন্তু আমি মানে এই চাকরিটা পেয়েছিলাম, পরীক্ষা দিয়ে পেয়েছিলাম। তো তখন মনে হলো যে যাই করি, দেখি না কীরকম লাগে। আর স্কুল টিচারই খানটা আমার কাছে মনোটোন আসছিল আর কি। তো এখানে এই চাকরিতে অনেক রকম লোকের সাথে মেশা যাবে, বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাওয়া যাবে, বিভিন্ন ধরনের কাজ করা যাবে, মানে ডাইরেক্টলি সোসাইটির সাথে ইন্টারাকশান অনেক বেশি হবে, এইরকম কিছু চিন্তাভাবনা থেকেই এই চাকরিটা আমি নিয়েছিলাম আর কি। আপনাদের সময় ট্রেনিংটা কীরকম ছিল, কতটা? আমাদের সময় ট্রেনিংটা ছিল কিন্তু খুব কঠিন ট্রেনিং, 1 বছরের ট্রেনিং ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্যারেড করতে যেতে হতো, তারপরে প্যারেড করে ফিরে এসেই আবার আমাদের চান টান করে একটুখানি ব্রেকফাস্ট করে আমরা চলে যেতাম ক্লাস অ্যাটেন্ড করতে, ল, ক্রিমিনোলজি, তারপরে আরও বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট, মেডিকেল জুরিসপ্রুডেন্স, এই সমস্ত ক্লাস হতো দুপুরবেলাটা পুরোটাই। তারপরে 1 ঘন্টা দুপুরবেলা একটা ব্রেক ছিল, তারপরে আবার সেকেন্ড হাফেও আবার ক্লাস থাকতো। তো আমরা ঘুমিয়েই পড়তাম, এত সকালবেলা ভোরতে উঠে ওই প্যারেড ট্যারেড করতে হতো। তো আবার বিকেলবেলা পিটি, আবার হর্স রাইডিং ছিল, তারপরে গাড়ি চালানো শেখানো হতো, সাঁতার শেখানো হতো। মানে মোটামুটি সাঁতারটা আমরা আগেই শিখেছিলাম ছোটোবেলায়, আমাদের বাড়ির সামনে পুকুর ছিল। তো বাকি কিন্তু গাড়ি চালানো বা ঘোড়ায় চড়া এইসব তো আমাদের মধ্যবিত্ত ঘরে তো কোনো দিন স্বপ্ন ছিল। তো যাই হোক, ঘোড়ায় চড়াটাও শিখলাম, একটু একটু গাড়ি চালানো একটু একটু শিখলাম। তারপর তো জয়েন করলাম। কোথায় জয়েন করলেন, কি শুরু হলো কাজ? হ্যাঁ, এবার প্রথম জয়েন যখন করি, এবারে ট্রেনিংয়ের সময় তখন মনে হলো যে জেলায় চাকরি করতে হবে। আচ্ছা, তাই জেলার চাকরিটা খুব ইন্টারেস্টিং, থানার ওসি হতে হবে, থানায় চাকরি করতে হবে। তো আবার পোস্টিং হলো জিআরপিতে। আচ্ছা, জিআরপিতে পোস্টিং হতে, এই জিআরপিটা সম্পর্কে না মানুষের স্পষ্ট ধারণা থাকে না। মানে জিআরপি মানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এটা রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে, রাজ্য পুলিশের ডিজিটি আন্ডারে এটা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মানে সমস্ত লিগ্যাল সাইড যেগুলো, মানে রেলে যে সমস্ত ক্রাইম যেগুলো হয় আর কি, সেই ক্রাইমগুলোকে ডিটেকশান করা এবং তার তদন্ত করা। ধরো কো প্যাসেঞ্জার আমার সঙ্গে দুর্ব্যবহার করছে বা কোনো কারণে খারাপ কিছু করছে বা কিছু করছে, আমি কি জিআরপিতে কমপ্লেন করতে পারি? হ্যাঁ। আচ্ছা, জিআরপিতে অন বোর্ড মানে রেল ট্রেন যখন চলে সেই সময় যারা পাহারাদারি কাজ করে, আমরা দেখেছি অনেক সময় এক কামরা থেকে আরেক কামরা যাতায়াত করছে, নজরদারি করছে, এরা কি জিআরপি স্টাফ? জিআরপিও আছে, আবার আরপিও আছে। আচ্ছা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আচ্ছা, তো এরা তখন ল অ্যান্ড অর্ডার অত মানে ছাড়া আর কিছু দেখতো না। ইনভেস্টিগেশনের ব্যাপারটা ওনাদের হাতে ছিল না, ইনভেস্টিগেশন মানে আরপিএফ এর হাতে ছিল না। ইনভেস্টিগেশনটা পুরোটাই এই জিআরপির হাতে ছিল।
পরে আস্তে আস্তে কিছু কিছু কেসে নন কগনিজেবল কেসে ওরাও দেওয়া শুরু করলো। মানে আরপিএফ হচ্ছে রেলওয়ে প্রোটেকশন, মানে Railway রেলের protection। কোনো ক্ষতি হলে ওরা দেখবে। এক্স্যাক্টলি, আর জিআরপি হচ্ছে মানুষের জন্য, মানুষের জন্য, মানে রেলের যাত্রী নিরাপত্তা। এবার জিআরপিতে কাজ শুরু হলো, কি করলেন? জিআরপিতে কাজ শুরু হলো, তো যাই হোক মনটা তো প্রথমে একটুখানি কিরম হলো যে জিআরপিতে যাই হোক, তারপর তো জয়েন করলাম। জয়েন করে কোন জিআরপি? শিয়ালদা জিআরপিতে। আচ্ছা। আমার চাকরি প্রথম জীবনটা শিয়ালদা জিআরপিতে। তারপরে শিয়ালদা জিআরপিতে জয়েন করে তখন সেই সময় খুব রেলে ডাকাতি হতো। আচ্ছা। খুব ডাকাতি হতো, মানে একদম 90-এর দশকের কথা বলছি, মাঝামাঝি সময়। এই উল্টোডাঙা, দমদম, ওদিকে তোমার নৈহাটি, হ্যাঁ, এই সমস্ত জায়গায়। এগুলো কি দূরপাল্লার ট্রেনে? দূরপাল্লার ট্রেনেও হতো, লোকাল ট্রেনেও হতো। আবার ওদিকে লক্ষ্মীকান্তপুর লোকাল, তোমার ডায়মন্ড হারবার লোকাল, এইসব এতেও হতো। মানে ডাকাতি বলতে মানে লুট করে ছিনিয়ে নিয়ে হ্যাঁ 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 চেন টেনে বা কোনোভাবে নেমে পড়া। হ্যাঁ, চেন টেনে নামতো। যদি দমদম থেকে উঠতো হয়তো, বা বিধাননগরে উঠেছে, তো শিয়ালদা স্টেশনে নামতো না ওরা। ওরা ওই যখন আউটসাইডে গাড়িটা দাঁড়াতো স্টেশনে ঢোকার আগে, তখন নেমে যেত। আচ্ছা, মানে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গা, মানে ডাউন ট্রেনেই করতো? ডাউন না, ডাউন আপেও করতো। আচ্ছা। আপেও হয়তো শিয়ালদা থেকে প্যাসেঞ্জার সেজে উঠে গেল, বা উল্টোডাঙা থেকে উঠলো, উঠে ওরা নেমে যেত ওই দমদম ঢোকার আগে, মানে কোনো স্টেশন ঢোকার আগে নেমে যেত। আচ্ছা, কতটা ভয়ঙ্কর ছিল এটা? ভয়ঙ্কর মানে তখনকার সময় এটা একটা খুব মানে বাড়াবাড়ি আকারে হতো আর কি, মানে প্রায় দিনই হতো। মানে যাত্রীদের কাছে আতঙ্কের বিষয়, আতঙ্কের বিষয় ছিল। রাত্রের ট্রেনগুলো বিশেষ করে। এটা কি রিজার্ভ কম্পার্টমেন্টেও হতো? রিজার্ভ কম্পার্টমেন্টও মাঝে মাঝে হতো, দূরপাল্লার গাড়িতে, লালগোলা, গৌড়, এইসব জায়গাতেও, দার্জিলিং মেল। তো এই সবগুলোতে একটু প্রোটেকশন বেশি থাকতো বলে হয়তো কম হতো, কিন্তু হতো, একবারই হতো না তা নয়। তো তখন আমাদের একটা স্পেশাল টিম করে দেওয়া হলো। সেই স্পেশাল টিমটা চার্জে আমাকে দেওয়া হলো, নতুন সাহেব যখন এলেন, এসআরপি সাহেব। তো সেইটা নিয়ে এবারে আমরা খোঁজ খবর শুরু করলাম, সোর্স নেটওয়ার্ক শুরু করলাম। তো নামটাম কিছু কিছু পেলাম, কিন্তু হাতে নাতে ধরা না পড়লে, এদের তো রেলের ব্যাপারটা হয়েছে কি, রেলে আমাদের অনেক রকম সমস্যা ছিল। মানে রেলের হচ্ছে 10 ফুট রেল লাইন থেকে আমাদের, তারপরে যেতে গেলেই জেলা পুলিশ। আচ্ছা। তো এই জেলা পুলিশ আর রেল পুলিশ, এর মধ্যে তো আপনারা জানেন অনেক রকম এই গল্প আছে, মিষ্টি অম্ল মধুর গল্প। ওই টেপ নিয়ে যেতাম হয়তো, গিয়ে মানে 10 ফুটের বাইরে কিছু হয়েছে, তাহলে আর আমাদের দায়িত্ব রইল না, এরকম। আচ্ছা, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু ইনসিডেন্ট হলো, টেপ নিয়ে গিয়ে আগে মাপা হতো, মানে মোটামুটি একটা ওই রকম যে হ্যাঁ 10 ফুটের বাইরে হলে বাবা আর আমাদের রেল পুলিশের দায়িত্বের মধ্যে পড়ছে না। আচ্ছা, কিন্তু তার মধ্যে যদি হয় তাহলে সেটা আমাদেরই পড়ে, আর রেলের মধ্যে হলে তো পড়বি। আচ্ছা, এরকম নাকি অনেক সময় শুনেছিলাম যে জেলা পুলিশ এবং রেল পুলিশের এই যে দ্বন্দ্ব, তাতে নাকি ধরুন কোনো একটা ডেড বডি পড়ে রয়েছে, সেটা একটু যদি অন্ধকারের মধ্যে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, 10 ফুটের বাইরে করে দেওয়া, এরকম নাকি ঘটনা ঘটেছে, ঘটতো আর কি মাঝে মধ্যে। হতে পারে হয়তো, কিন্তু মানে আমাদের নলেজে এরকম কিছু নেই। তার কারণ ওই ডেড বডি পড়ে থাকাটা তো খুবই একটা, আর রেলে অ্যাক্সিডেন্টে তো আমরা বোঝাই যেত যেটা রেল অ্যাক্সিডেন্টের কেস। রেল অ্যাক্সিডেন্ট যেগুলো হতো সেগুলো তো না, আমরা বেআইনি কোনো বিষয়ে তো আপনাদের নলেজে থাকে না, পুলিশের তো এটাই স্বাভাবিক। হ্যাঁ, বেআইনি না, বেআইনি মানে এখন কেউ কোনো কোনো সময় করেছে কিনা সেটা তো আমি বলতে পারবো না ঠিকভাবে, তবে ইন জেনারেলি ওরমভাবে কেউ করতো না। আর রেলে যেগুলো কাটা পড়তো সেগুলো তো অবভিয়াসলি মানে দেখেই বোঝা যেত যে রেল অ্যাক্সিডেন্টের কেস। আবার কিছু কিছু সময় হয়তো ডেড বডি, যেটা আপনি বলছেন, মানে মার্ডার করে রেল লাইনে ফেলে দিয়ে গেল, সেটাও ক্রিমিনালরাও জানতো যে ওটা জিআরপিতে ফেলে দিলে হয়তো জেলা পুলিশ আর আমাদেরকে অত তাড়া করবে না, এরকমও কিছু কিছু হয়েছে। সেক্ষেত্রে আমরা কেস করেছি, আমরা তদন্ত করেছি, আসামি ধরেছি, সবই সফলতার সাথে সেগুলো হয়েছে। যাই হোক, ডাকাতিতে ফিরে আসি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালো, এত দুর্ধর্ষ ডাকাত দল, এরা সব একটাই গ্রুপ নাকি? না, 2-3টে গ্রুপ ছিল, 2-3, মানে সাউথে একটা গ্রুপ ছিল, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, এদিকে ওদিকে আমার বীজপুর, তারপরে হালিশহর, ওইদিকে একটা গ্রুপ ছিল, তারপর উল্টোডাঙা বেস্ট একটা গ্রুপ ছিল, 2-3টে গ্রুপ ছিল। তো আমরা এবারে ঠিক করলাম যে যাত্রী সেজে আমরা ওই দূরপাল্লার ট্রেনে উঠে যাব, এবং মানে একদম পুলিশের পোশাক, সাদা পোশাকেই যাব। তো এইরকম সঙ্গে লাগেজ রাখতে হতো? লাগেজ মানে স্মল আর্মস থাকতো, আর একটা ব্যাগ থাকতো। হ্যাঁ হ্যাঁ, মানে যাত্রী সাজতে গেলে তো করতেই হবে। তো সেই হিসেবে আমরা ওরকম যাত্রী সেজে 3-4 বার যাওয়ার পরে, এবার আমাদের খুব মানে ভালোই কপাল ছিল। তো এইবার একদিন ওই রকম এতে উল্টোডাঙা থেকে উঠে পড়লো, উঠে লালগোলাতে। আচ্ছা, মানে আপনারা আগে ট্রেনে শিয়ালদা থেকে উঠে আছেন? আমরা শিয়ালদা থেকে উঠে আছি প্যাসেঞ্জার সেজে। তারপরে তো ওদেরকে আমরা ওই রকম আর্মস দেখিয়ে, ওরা যখন দেখছি শুরু করছে, তখন আমরাও আর্মস বার করে ওদেরকে মানে তাড়া করতে, এদের কামড়ার মধ্যেই আর কি। তো ওরা খুব একটা রেসিস্ট করেও নি,
4-5 জন ছিল বোধহয়। আপনারা কতজন ছিলেন? আমরাও 7-8 জন ছিলাম। আচ্ছা, মানে ওই কূপে কূপে ভাগ করে করেছিলাম, এই কূপে হ্যাঁ, 2 জন, ওই কূপে 2 জন, বাঙ্কে 1 জন, এরকম ভাবে হ্যাঁ। সবাই তখন নেমে এসে সে একটা মানে খুব মানে সিনেমাটিক একটা ব্যাপার হয়েছিল। তো তাদেরকে ধরা হলো, তাদের মধ্যে কালীপটল, বাবুওয়ালা, বড়কা, তারপরে ছোট বুড়ো, বড় বুড়ো, এই গ্যাংয়ের পরে নাম পাওয়া গেল। 4-5 জনের মধ্যে আমরা ধরলাম রেড হ্যান্ডেড। আচ্ছা, তারপরে পুরো গ্যাংগুলোকে আমরা ডিটেক্ট করতে পারলাম যে এরা কোথায় থাকে। এমনি ছিল হালিশহর বেস্ট ছিল, বীজপুর ওইদিকে থাকতো, তারপরে কিছু উল্টোডাঙ্গার বস্তিতে থাকতো, আবার ওইদিকে লক্ষ্মীকান্তপুরে ওরকম পরবর্তীকালে এদেরই থ্রু দিয়ে মানে অনেক সময় হতো কি এদের গ্যাং এই গ্যাংয়ের মেম্বার আবার ওই গ্যাংয়ের সঙ্গে জয়েন করেছে। তো এইগুলো এবার তখন সময় স্টেশনে ওই ব্যাগ ট্যাগ খুব নিয়ে পালাতো। আপনার মনে আছে হয়তো, ব্যাগ ছিনতাই বা ওই হয়তো রেখেছে দার্জিলিং মেল ঢুকছে, বাচ্চা কাচ্চা নিয়ে আছে, টুক করে ব্যাগটা নিয়ে চলে গেল। তো এরকম কিছু আমরা ধরেও ছিলাম আর কি। তো ওদের মধ্যে থেকে কিছু সাউথ ইস্টার্নেও প্রচুর হতো, হাওড়াতেও। হ্যাঁ, আমার মনে আছে খড়গপুরে একবার আমার নিজের জীবনে ঘটেছিল, যেরকম ব্যাগটা লিফট করে নিয়েছিল। মানে ওই সময় খড়গপুরে ওই যে সবজি টবজি বিক্রি করে, পুরি সবজি, সেই সময় খাওয়া দাওয়া সবার মন, তার মধ্যে থেকে ব্যাগটা নিয়ে নিত লিফটার। এদের একটা ছিল, আর একটা ছিল আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ওই ট্রেনে বন্ধু এসে যে খাইয়ে দিত, পরে খুব এই নিয়ে অ্যানাউন্স করা হতো, হতো যে বিস্কুট দিচ্ছে বা কোনো তরল পানীয় কোল্ড ড্রিঙ্কসের মধ্যে দিয়ে তাকে বেহুশ করে তার জিনিসপত্র নিয়ে নেবে যেত। তো এরকম গ্যাংও আমরা পরবর্তীকালে ধরেছি, উড়িষ্যা থেকে গিয়েও ধরে আনা হয়েছে। তো এই যে এই ডাকাতির কথা বলছিলাম, ডাকাতিতে এইরকম যারা ছোটোখাটো ওই টুকটাক ক্রাইম করে বা তাদেরই ছেলেপুলে বাচ্চা কাচ্চা স্টেশনে, তো তখন অনেক এরকম এরা লোকজন থাকতো আর কি আশেপাশে। তো ওদের মধ্যে থেকে আমাদের কিছু থানায় আসতো, চা দিতে হয়তো এই করতো, ওদের মধ্যে কিছু সোর্স ছিল আমাদের। তো ওরাই আমাদেরকে খবর দিত যে ওরা সব একটা গ্যাং আমাদের এখানে এসছে, চা খেয়েছে, এরকম ডাকাতি করবে গল্প করছিল। তো ওরা আমাদের অনেক হেল্প করেছে, ওই সব মানে আমাদের লোকাল সোর্স যারা ছিল আর কি। তো যার ফলে আমরা ওই সাউথ সেকশনেও যে ডাকাত দলটা ছিল তাদেরকেও ধরেছিলাম। ঘুটিয়ারি শরীফে থাকতো তাদের একটা বড় অংশ। একটা সময় নাকি সেলিমরা ওখানে প্রচণ্ড ডাকাতি করতো, বোরখা টোরখা পরে নাকি ট্রেনে উঠে সেলিমের সম্পর্কে একটা প্রচার ছিল। হ্যাঁ, আমাদের সময় মানে শুনেছিলাম, কিন্তু সেরকমভাবে মানে এফেক্টেড ভাবে কিছু পাইনি। তো যাই হোক, এই ডাকাত দলটা ধরার পরে কিন্তু আমরা ওই রেল ডাকাতিটা অনেকটা বন্ধ করতে পেরেছিলাম। মানে পরবর্তীকালে আরও রেড হয়ে এদের অন্যান্য অ্যাসোসিয়েটসদের ধরা হয়েছিল। তারপরে যারা সোনার গয়না টয়না কিনতো, রিসিভার ছিল, তাদেরকেও ধরা হয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে রেল ডাকাতিটা কিন্তু অনেকটা আমরা কমাতে পেরেছিলাম। ঠিক, এরপর জিআরপি থেকে তারপর কোথায় পোস্টেড হলো? জিআরপি থেকে তারপরে আমার পোস্টিং হলো 90-এর দশকের শেষে, 2000 সালে আমার পোস্টিং হলো সিআইডিতে। আচ্ছা, তো সিআইডিতে তো বিভিন্ন ধরনের কাজ ছিল, আর সিআইডির পোস্টিংটা আমার পরবর্তীকালে আমার মানে চাকরি জীবনের সবচেয়ে গৌরবজনক অধ্যায় বলে মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই সময় কাজের সুযোগও ছিল, আর একটা হচ্ছে যে স্টেটের বাইরেও যে আরও অন্যান্য স্টেট পুলিশ যে মানে রয়েছে তাদের সাথে ইউপিএসটিএফ, দিল্লি টাস্ক ফোর্স, এদের সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। সিআইডির কোন সেকশনে ছিলেন আপনি? আমি ছিলাম স্পেশাল অপারেশন গ্রুপে, এসওজি। এদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল মানে যত হিনিয়াস ক্রাইম হতো সব রকমেরই, স্পেশালাইজড কিছু যে ক্রাইম যেগুলো হতো সেগুলো সাহেবরা আমাদেরকে বললে আমরা তখন সেই তদন্তগুলো করতাম। মানে তখন এসটিএফ কিন্তু ছিল না। এসটিএফ, কলকাতা পুলিশের এসটিএফ নেই, বেঙ্গল এসটিএফ নেই, না, তখন সিআইডির এই এসওজি হচ্ছে মেইন ডাকাতি সেকশন, ওদিকে হচ্ছে ডিডি লালবাজারে, আর আমাদের সিআইডি বেঙ্গল পুলিশে। পরবর্তীকালে এসটিএফ হলো, এবং এসটিএফ আরও এখন তো খুবই উন্নত কাজকর্ম করছে ভালোভাবে। তো এই এসওজি থাকাকালীন আপনি আর মানে সেরকম স্পেশালিটি কি কাজ করলেন? এসওজিতে থাকাকালীন আমাদের সময় তখন সেই হলো অনেকগুলো কাজই হয়েছিল। তার মধ্যে হচ্ছে নোবেল চুরি হলো যখন, সেই সময় নোবেল চুরির তদন্তে আমরা সব প্রথম সিআইডি গিয়ে আমরা তদন্ত আমাদের সেকশন থেকে নেওয়া হলো, শুরু হলো তদন্ত। কিছু অবধি আমরা এগোতেও পেরেছিলাম কিছু। সেটা কি পেয়েছিলেন আপনি? আমরা সেই সময় অ্যাকচুয়ালি ওই সময় এই যে অ্যান্টিক, তো এগুলো সবই তো অ্যান্টিক ছিল, অ্যান্টিক চুরির কেস আর যেখানে হয়েছিল সে সমস্তগুলো খোঁজ করে সেই সমস্ত অ্যান্টিক চুরি যারা করেছে বা বিগত দিনে যারা ধরা পড়েছে
সেরকম কিছু ক্রিমিনালের নাম আমরা জানতে পেরেছিলাম। এদের মধ্যে কিছু বাগলারি সেকশানে ক্যালকাটা পুলিশের ধরা পড়েছিল। সেই সময় মুর্শিদাবাদে একজন খুব নামকরা কংগ্রেস লিডারের বাড়িতে এরা একটা স্যান্ডেলিয়া চুরি করেছিল, মানে ঝাড়বাতি। ঝাড়বাতি, হ্যাঁ। সেই ঝাড়বাতিটা বাগলারি সেকশন। ঝাড়বাতি কি করে চুরি হয়? মানে ঝাড়বাতি চুরি হয় মানে ওই সমস্ত ফাঁকা বাড়িতে এরা আগে রেখে, জমিদার, ওটা জমিদার বাড়ি ছিল, জমিদার বাড়িতে কেউ থাকতেন না, সিনহা পরিবার। এদের অ্যাবান্ডান্ট অনেক বাড়ি থাকে না। আরেকটা জিনিস দেখবেন এখন পরবর্তীকালে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে পুরানো হারমোনিয়াম, এই ল্যাপটপ এখন যেই যা যায়, এই রকম কিন্তু বহুদিন ধরেই এই প্রথাটা চলে আসছে। এবং এরা গিয়ে ওই মফস্বল এলাকাতে বিশেষ করে একটু বড় বাড়ি, পুরনো বাড়ি, সব জায়গাতেই তখনকার দিনে কিছু না কিছু 200 বছর 250 বছরের কোনো বাটি আছে, কোনো জায়গায় কোনো হয়তো একটা থালা আছে, শ্বেত পাথরের থালা, তার একটা ওরা বুঝে নিতে পারতো। বা কোনো জায়গায় গিয়ে দেখলো একটা দামি ওই রকম স্যান্ডেলিয়া ঝুলছে, ঝাড়বাতি আছে, এরা ওইগুলো তখন, বা একটা রেডিও বহু পুরনো দিনের, এরা তখন বুড়ো মানুষ রয়েছে বা বয়স্ক মানুষ রয়েছে, তাদের কাছ থেকে গিয়ে দরদস্তুর করে পড়েই আছে, কিন্তু ওদের জহুরির চোখ, ওরা দেখে বুঝতে পারতো এটা অ্যান্টিক জিনিস। তারপর হয়তো সেই ভদ্রমহিলার সাথে বা ভদ্রলোকের সাথে কথা বললো, বয়স্ক লোক, তারা বললো এটা আমার ঠাকুরদাদার আমলের থেকে রয়েছে, তো বললো রয়েছে আর কী হবে। তো এরকমভাবেই ওই স্যান্ডেলিয়ারটাও কোনোভাবে একটা ডিটেক্ট করেছিল, করে পরবর্তীকালে এদের একটা টিম গিয়েছিল, সেই সব চোরেরা গিয়ে করেছিল, চুরি করে এনেছিল। এবং সেসব চোর অনেকগুলোকে তখন আমরা নোবেলের সময় আমরা তাদের হদিশও পেয়েছিলাম এবং তাদের ধরাও হয়েছিল নোবেলের। এই যে ধরলেন, এই যে নোবেলের যাদেরকে ধরলেন, তাদের থেকে তো নোবেলের কোনো ডিটেকশন হলো না। আপনি আমাকে শুরু থেকে একটু বলুন, আপনারা ওখানে স্পটে পৌঁছানোর পর কাকে কাকে দেখে সন্দেহ ছিল? ওখানে সিকিউরিটিকে আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন? ওখানে জগদানন্দের নাতি একজন ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, এরকম একজন ছিল, তাকেও আপনারা অ্যারেস্ট করেছিলেন। এদের কাছে কি কি পেয়েছিলেন? এখান থেকে কোনো খুব একটা কিন্তু কিছু লিড পাওয়া যায়নি, মানে নোবেলটা নিশ্চয়ই ওখান থেকে যখন চুরি হলো, তারপর ওখানে নিশ্চয়ই এমন কোনো লোকজন ছিল যারা রেসপন্সিবল, তাদের কাছ থেকে কোনো কানেকশন পেলেন না? না, মেনলি তো সিকিউরিটি গার্ড ছিল। এবং সেদিনকে যতদূর আমার মনে পড়ছে 2004-এর বোধহয়, তো সেই সময় ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, শনি রোব দুদিন মিউজিয়াম বন্ধ ছিল, তো ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, সেই পরের দিন রাত্রিবেলাতেই ওটা চুরিটা হয়েছিল। এবং সোমবার দিনে যখন মিউজিয়াম খুলেছিল তখন ডিটেকশন হয়েছিল, জানলা ভেঙে ঢুকেছিল ওরা। কোনো হাতের ছাপটাপ নেওয়া হয়েছিল, হাতের ছাপটা পাওয়া গিয়েছিল, কিন্তু আসামি যদি অ্যারেস্ট না করা যায় না, এই হাতের ছাপ অন্য কিছুর সঙ্গে, মানে যাদেরকে আপনারা ধরেছিলেন তাদের কারো মিলল না? না, খুব একটা এরকম কোনোভাবে কোনো কানেকশন পাওয়া যাচ্ছিল না? না। এই যারা এই ধরনের অ্যান্টিকের বিজনেস করে, এরকম কাউকে এরকম আমরা পেয়েছিলাম। ওই সেই সময় বললাম যে তখন ওই স্যান্ডেলিয়া চুরি যেটা করেছিল সেলিম বলে একজন ছিল, সে এই চুরিতে ধরা পড়েছিল, স্যান্ডেলিয়ারটাও রিকভারি হয়েছিল কিছু অংশ। তো তাকে আমরা তখন একটু প্রাইম সাসপেক্ট করি আর কি। পরে ওই আপনার নিউ মার্কেটের পেছনে যে হোটেলগুলো আছে, এখানে রফি আহমেদ কিদওয়াই রোডে, এইখানে যে সমস্ত হোটেলগুলো আছে, এখানে বাংলাদেশের লোকজন এসে প্রচুর থাকেন। এই সেলিম কি বাংলাদেশের? না, বাংলাদেশের নয়, কানেকশন ছিল বম্বের। হ্যাঁ, এখন বাংলাদেশ কানেকশনও থাকতে পারে, তার কারণ আমরা তোকে পাইনি। তো সেই সময় অনেকগুলো হোটেলে প্রথম তো সেলিম একবার ধরা পড়েছিল, সে তো প্রথম ধরা পড়েছিল, তারপর জামিন পেয়ে যায়, ওই অনেকদিন আগে, সেটা অনেক আগের ঘটনা, মানে নোবেলের বেশ কিছু বছর আগের ঘটনা। আচ্ছা। কিন্তু আমরা যেহেতু যারা এই জিনিস অ্যান্টিক কিনতো, দামি দামি অ্যান্টিক বা যারা কালেকশন করতো, তাদেরকে আমরা সন্দেহ করে এই সেলিমের নামটা আমাদের এসেছিলো। তো এইবারে খানিকটা কাকতালীয়ভাবেই আমরা তখন একটা এই রফি আহমেদ কিদওয়াই রোডের একটা হোটেলে ওদের যে রেজিস্টার আছে, রেজিস্টার সার্চ করে ওই সেলিমের নামটা পেয়ে গেলাম এবং ওর মোবাইল নম্বরও পেলাম। তারপরে আমরা মোবাইলে, মানে এটা নোবেল চুরির পরের সার্চ করতে গিয়ে, কিন্তু রেজিস্টারে কবে এসেছিল পেলেন? রেজিস্টার এর আগেও তারা অনেকবার এসছে, 1-1.5 বছর আগে এসছে। তারপরে ওই হোটেলেও নিয়মিত যাতায়াত, হ্যাঁ, প্রায় সময় ওরা এলে ওইখানেই থাকতো, বা আশেপাশে আরও 1-2 হোটেলেও থাকতো, বা ওদের একটা টিম আসতো, যখন আসতো 6-7 জনের একটা টিম আসতো, তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন হোটেলে থাকতো। তো ওই সময়তে ওদের ওখানে একটা উপস্থিতি পাওয়া গিয়েছিল, মানে ওইখানে। আর এবারে ওদের যে সিডিআর অ্যানালিসিস করে সেই সময় ওই কল ডিটেল রেকর্ড, যেগুলো মোবাইল ফোনের,
ওর মোবাইল নাম্বারের সিডিআর আনানো হয়েছিল, ওই সময় আনানো হয়ে সেই সময় কদিন দেখা গেল যে ওর সিডিআরটা ব্ল্যাঙ্ক আছে, মানে মোবাইল ফোনটা ব্যবহার করেনি। মানে যখন চুরি হচ্ছে হ্যাঁ, ওই পিরিয়ড সেই সময়টায় সেলিম মোবাইল ফোন ব্যবহার করছে না, অথচ কলকাতায় আছে, কলকাতায় এসেছিল এবং কলকাতায় এসেছিল, থেকেছিল। হ্যাঁ, থেকেছিল। কাকতালীয় হতে পারে, কিন্তু কলকাতায় এসেছিল, থেকেছিল। মোবাইল ফোনটা বন্ধ ছিল, এটাও কাকতালীয় হতে পারে। হতে পারে। কারণ যতক্ষণ না তাকে আমরা ফিজিক্যালি ধরতে পেরেছি বা এ করেছি সেটা তো বলা যাবে না। যে তারপর সেলিমকে খোঁজ পেলেন? তারপরে সেলিমের খোঁজ আর আমরা পাইনি, তার কারণ তার পরবর্তীকালে তো ওর অন্যান্য কানেকশান বা ওর অন্যান্য এই যে ফোনটা পেলেন, নাম্বারটা পেলেন, সেখান থেকে ওর টাওয়ার লোকেশন বা কোনোভাবে? না, পরবর্তীকালে তো এখানে এসে ক্যালকাটা নাম্বার ইউজ করতো। আচ্ছা, আচ্ছা। তো আর পরবর্তীকালে কেসটা তো আমাদের সিআইডির হাতে আর ছিল না। না, সেলিমকে পেলেন, সেলিমের আর কি কি হোয়ারঅ্যাবাউটস পেলেন? সেলিমের এর আগেও আরো দু একবার ধরা পড়েছিল বিভিন্ন জায়গায়, বা কোথায় কোথায় কি করেছিল সেসব। এই যে কিছু কয়েকদিনও কল করলো না যে সময় নোবেলটা চুরি হলো, তারপর ওর অ্যাক্টিভিটি? তারপরের ওর অ্যাক্টিভিটি ছিল হচ্ছে মানে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানে সেটা কি ওর মোবাইল অন করা না অফ করা অবস্থায়? না, প্রথমটা ওই ফোনটা অন ছিল, কলকাতার ফোনটা অন ছিল, চলে যাচ্ছে। এই ফোনটা থেকে কোনো কমিউনিকেশন হয়নি? না, কমিউনিকেশন হয়নি ওই সময়টায়, কোনো কমিউনিকেশন হয়নি। মানে কারোর সঙ্গে যোগাযোগ করা, কারোর সঙ্গে কথা বলা? বললাম ব্ল্যাঙ্ক এসেছিল কদিন, একদম টোটালটাই, মানে কোনো কমিউনিকেশন ছিল না। যে ও কোথাও গেছে, কোন দিকে গেছে, আমরা তো চেষ্টা তো অবশ্যই করেছিলাম যে এত বড় একটা ঘটনা যদি পাওয়া যায় কোনোভাবে। তো এরপর সিবিআই চার্জ নিল। এরপর ওনারা সিবিআই চার্জ নেওয়ার পর সিবিআইকে কি আপনারা এই সমস্ত ইনফরমেশন দিয়ে? যতটুকু দেয়ার, যে সমস্ত ইনফরমেশনই, যতটুকু সমস্ত কেস ডায়েরিতে কোর্টের ভিত্তিতেই যা যা হয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা করেছি সবই দেওয়া হয়েছিল। কেন পাওয়া গেল না আপনার কি মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে? পাওয়া গেল না কেন, মানে হয়তো ওরা দেশ ছেড়ে চলে যেতে পারে, বা অন্য কোনোভাবে এটাকে কি নিল, এটা ডিটেক্ট করা গেল না? আমরা তো খুব অল্প দিন করেছিলাম তদন্ত। খারাপ লাগে না? খারাপ লাগে, হয়তো এক সময় মনে হয় যে হয়তো থাকলে আরেকটু চেষ্টা করা যেত। এই যে বহু বছর বাদে আবার একবার বলা হয়েছিল সিবিআই ও নোবেলের এটা কেসটা প্রথমে নিল, শার্ট করলো, মানে বন্ধ করে দিল, আবার কোর্টে অ্যাপিল করলো যে আমরা নতুন করে তদন্ত করতে চাই, আবার অ্যাপিল করে আবার তদন্ত করলো, আবার বন্ধ করলো, শেষ পর্যন্ত কিছু পেল না। সিবিআই ফেলিওর, দেশের সবথেকে বড় যে তদন্তকারী সংস্থা, কিন্তু তারপরেও হঠাৎ করে একদিন আমাদের রাজ্য পুলিশের তরফ থেকেই বলা হলো আবার নতুন করে নোবেলটা খোঁজার চেষ্টা করা। না, ওই সময়টায় আমি ঠিক বলতে পারবো না, ওই সময়টা আমি ছিলাম না। ঠিক, কিন্তু আপনার কি মনে হয় যে এতদিন বাদেও আর কিছু নতুন করে সুরাহা পাওয়ার মতো চান্স থাকে এই ধরনের কেসে? কিছু তো অসুবিধা থেকেই যায়, একটা টাইম তো হচ্ছে একটা বড় ফ্যাক্টর না, অনেক লিঙ্ক কেটে যায়, মাঝের মানুষ অনেক চলে যায়, ন্যাচারালি সময় চলে গেলে কন্টিনিউয়েশনটা থাকে। যাদেরকে অ্যারেস্ট করেছিলেন তাদের তো বেকসুর খালাস হয়েছে, কারণ তো আমরা করিনি কাউকে সেই সময়। অন্যান্য মানে সন্দেহজনকভাবে অন্যান্যদের বিভিন্নভাবে করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু মানে আমার নলেজে নেই। এই নোবেল ছাড়া ওখানে আর যে জিনিসগুলো চুরি হয়েছিল? নোবেল সময়ে একটা যেটা আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে নোবেলের সময় তখন তো আমরা অনেক অ্যান্টিক যারা চুরি করতো, আমার কিছু সোর্স নেটওয়ার্ক আমি লাগিয়েছিলাম। তো একজন এসে আমাকে, আমার একটা সোর্স এসে বললো যে স্যার এরকম একটা পাণ্ডুলিপি বিক্রি আছে। আচ্ছা। তো কিন্তু ওরা মানে খুব সহজে দিতে দেবে না, কিন্তু ওদের সাথে আগে টেলিফোনে কথা বলতে হবে। তো ফোন নাম্বার দিল, তো আমি ফোন নাম্বার থেকে কথা বললাম। তো আমি নিজেকে পরিচয় দিলাম যে আমি হচ্ছি এরকম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আমি একজন অধ্যাপক, তো আমি ইতিহাসের অধ্যাপনা করি, আমার এগুলো কেনার শখ আছে, তো আমি এটা দেখতে চাই। তো এরকম 2-3 বার কথাবার্তা বলার পরে ওরা রাজি হলো। রাজি হতে তারপরে আমরা ওই আমার যে সোর্স তাকে নিয়ে, তার সাথে আমরা দেখা করলাম। এতে আমি পায়জামা পাঞ্জাবি পরে, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ নিয়ে, আর আরও বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য আমাদের লেডি কনস্টেবল একজনকে নিয়েছিলাম, যে সে আমার সহকারী, অধ্যাপনাও করেন উনিও। এরমভাবে আমরা ভবানীপুরে একটা রেস্টুরেন্টে বসলাম, বসে এবারে ওদের তরফে লোক এলো, এসে এইবারে এই আমার সোর্সও জানতো না যে কোথায় ওরা আছে। আচ্ছা,
মানে আমি যতক্ষণ না মানে সে হচ্ছে থার্ড মিডল ম্যান। থার্ড মিডল ম্যান, বায়ার যতক্ষণ না ওরা স্যাটিসফাই হচ্ছে, তো আমাকে দেখে ওরা খুব স্যাটিসফাই হলো। মোটা, আমার বাবার চশমা পরে গিয়েছিলাম, বাবা মোটা ফ্রেমের চশমা পরতেন তখনকার দিনে, তো চুলটুলগুলো একটুখানি অবিন্যস্ত করে, অবিন্যস্ত করে, মানে সেই আপন ভোলার একজন প্রফেসর এরকম আর কি। মানে অধ্যাপকের ভূমিকা, অধ্যাপকের ক্যারেক্টারিস্টিক্সটা ভালো করে নকল করেছিল। হ্যাঁ হ্যাঁ, বাবা তো টিচার ছিলেন, হ্যাঁ, ফলে সুবিধা হয়েছে। হ্যাঁ, একটুখানি তো সুবিধা হয়েছিল। বাবারই পায়জামা পাঞ্জাবি পরেছিলাম, তো পরে গেলাম। এবারে সেই গড়িয়ার ভেতরে একটা জায়গায় নিয়ে গেল, তো আমার টিমও ছিল সঙ্গে, আমাদের সব যারা, মানে আপনার আলাদা গাড়ি, টিমের আলাদা গাড়ি। হ্যাঁ, আমি আর আমার ওই লেডি কনস্টেবল, এবং আপনার প্রথম সোর্স, আমার প্রথম সোর্স, আর ওদের তরফে যে সেলার মিডিয়াম। তারপর গড়িয়াতে গেল, আর আমাদের গাড়িতে আমাদের টিম আমাদেরকে ফলো করতে করতে গেল। আমরা একটা ট্যাক্সিতে করে চলে গেলাম ওদের সাথে। আচ্ছা, মানে আমি লেডি কনস্টেবল আর আমার সোর্স আর ওনাদের তরফে আরেকজন নিয়ে গড়িয়ার ভেতরে, অনেক ভেতরে গিয়ে একটা মাঠের ধারে একটা বাড়ি, তো আমাদের টিমও ওরা দূরে গিয়ে গাড়ি ছেড়ে দিয়ে আমাকে ফলো করতে করতে পৌঁছাচ্ছে। আমি একা গেছি, ন্যাচারালি ওদেরও ভয় লাগছে যে যদি কিছু হয়ে যায়। আপনার সঙ্গে কোনো আর্মস অ্যামুনিশন? আমার কাছে কোনো আর্মস ছিল না, কারণ বাই চান্স যদি ওরা সার্চ ফার্চ করে তাহলে তো পুলিশ বলে ধরা পড়ে গেলে আমি তার ওই পাণ্ডুলিপিটা পাবোই না। বিরাট রিস্ক। হ্যাঁ, একটু তো রিস্ক তো থাকেই। তবে কি মানে এই চোর পাণ্ডুলিপি বিক্রি করছে যে চোর, আশা করি না যে সে আবার আক্রমণ করতে পারে। এরকম আশায়, এটা বহুবার এরকম ঘটনা ঘটেছে, হয়তো হতে পারে, বহুবার ঘটনা ঘটেছে যে সোনার কয়েন বিক্রি হবে। ওটা হচ্ছে পুরো ক্রাইম, ওটা একটা ক্রাইম। আচ্ছা, এটাও একটা ক্রাইম, কিন্তু এটা অন্যরকম। তারপর কি হলো বলুন? ঘরের মধ্যে পৌঁছলেন? হ্যাঁ, তারপর পৌঁছে তো ওরা অনেক আমাকে দেখে কথা টথা বলে ওদেরকে বিশ্বাস করাতে হলো যে, আর আমি এমনিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছিলাম। আচ্ছা, তো করে ওদের বোঝাতে হলো যে না, আমি সঠিক, ওরা যে একজন অধ্যাপক এবং আমি নোবেলটা, এই নোবেল বলছি, ওই এটা কিনতে এসেছি, পাণ্ডুলিপিটা। এরপরে তো ওরা অনেক করে সেই আরও কোথা থেকে গিয়ে, মানে ওইখানে ঘরের তলা থেকে আবার উপরের ঘরে গেল, গিয়ে সেখান থেকে একটা এরকম ওই হাতির দাঁতের এরকম তৈরি বাক্সর মধ্যে দুটো কলম আর একটা পাণ্ডুলিপি। ওরকম পাণ্ডুলিপি মানে হচ্ছে সেই গোল করে যেরকম সে পাটিপত্র হয় না, এরকম করে মোড়া মোড়া এরকম করে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, একদম ওই রকম। তো সেখানে দেখলাম যে জাপানি ভাষায় লেখা, আর তার একটা বাংলা অনুবাদ করা আছে। আর মানে কি এই উপরেই পাশাপাশি? আচ্ছা, না, ওই জাপানি ভাষায় লেখাটা তার ঠিক পরেই আবার আলাদা আরেকটা কাগজ তার সঙ্গে জোড়া রয়েছে, তাতে বাংলায় ওটার অনুবাদ করা হয়েছে আর ওই কাটা রয়েছে, মানে অনুবাদটা কারেকশন করা। তো এবং ওরা বলেছিল যে এই পাণ্ডুলিপিটা হচ্ছে রবীন্দ্রনাথের করা, এবং আমরা তখন, মানে আমরা তো বিশ্বাস করিনি যতক্ষণ না দেখতে পাচ্ছি। তারপরে দেখলাম যে হ্যাঁ, ওই যে কাটাটা যেটা ছিল, মানে কারেকশানের পোর্শনটার মধ্যে একটা ছবি, মানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব ছিল, যে ওই লিখতে যখন কাটতেন। হ্যাঁ, তো এটা ওনার বৌদি সত্যেন্দ্রনাথের, যতদূর সম্ভব আমরা শুনেছি, রাজনীতি দেবী উনি এইটা লিখে অনুবাদ করেছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ওটা করেছিলেন। মানে উনি ওই রাজনীতি দেবী কি বা জাপানিজ জানতেন, হয়তো সেখান থেকে অনুবাদ কোনোভাবে, হ্যাঁ, বা হয়তো এর মাধ্যম নিয়েছিলেন, এটার মাধ্যমে জাপানি ভাষা থেকে উনি ল্যাঙ্গুয়েজটা করে নিজে লিখেছিলেন, আর রবীন্দ্রনাথ সেটা কারেকশন করে দিয়েছিলেন। তো এটা তো দেখে তো মানে সেই গায়ে কাঁটা। পেন দুটো কার ছিল? পেন দুটো ওই ওনাদের ছিল। আচ্ছা, সত্যনাথের স্ত্রী, যতদূর সম্ভব। মানে ওই বক্সের মধ্যে ওই পেন আর ওই পাণ্ডুলিপিটা একসঙ্গে ছিল, বক্স শুদ্ধ পাওয়া গিয়েছিল। পেলেন। এরপর কি হলো ঘরের মধ্যে? আপনি প্রথম দেখে কি হলো আপনার রিঅ্যাকশন? আমি তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের স্পর্শ রয়েছে যে কাগজে, বাঙালি সেন্টিমেন্ট হিসেবে তো খুবই আমার, মানে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এটা মানে কি পেলাম আমি জীবনের। আচ্ছা, তো রিকভারি অনেক করেছি, কিন্তু এই রিকভারিটা মানে খুব না। তারপর ওখানে তখন তো আপনি ভয় পাচ্ছেন? ভয় অবশ্যই। তখন আমি এবং আমি যখন কনফার্ম হলাম যে এটা সত্যিকারের সঠিক জায়গায় এসে গেছি, তারপরে আমি তখন এই সামনে একটা বারান্দা ছিল, বারান্দায় একটু এগিয়ে গেলাম, যেন ফোন করে কাউকে জানাবো যে হ্যাঁ এটা ঠিক হয়েছে, এবং সেটা ওইভাবেই বলছি। সেটা আমারই একজন স্টাফকে আমি ফোন করে আমার অফিসারকে বললাম যে হ্যাঁ সঠিক হয়েছে। হয়ে বারান্দায় বেরিয়ে যেতে দেখলাম ওরাও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘোরাঘুরি করছে, তো ঘরটা লোকেট করে নিতে পারলো ওরা সহজেই আমাদেরকে। তারপরে ওরা এসে ওপরে জোর করে উঠে এসে আমরা ওই দুজনকে সমেত
পাণ্ডুলিপি সমেত আমরা অফিসে ফিরে যে এলাম। তখন ওরা বুঝতে পেরেছে যে আপনি তখন আমরা বুঝতে পেরেছি যে আমি পুলিশ অফিসার, এইটা ওরা বুঝতে পেরেছে। তাই এবারে ওটা বিক্রি করেছিলেন হচ্ছে তখন। না, এবার এই কানেকশনটা কি পেলেন? এবার এই দুজনকে নিয়ে এলেন, হ্যাঁ, নিয়ে এলাম। নিয়ে এসে আপনি এটা দেখতে পেলেন অরিজিনাল, মানে টেস্ট করালেন, কাউকে দিয়ে পরীক্ষা করালেন বা দেখে বোঝাই যাচ্ছিল, একটা অ্যান্টিক জিনিস দেখে তো বোঝা যায় না দীর্ঘদিন আপনার এক্সপিরিয়েন্সে? এক্সপিরিয়েন্স না। এবারে ওটা যে অরিজিনাল আরও বোঝা গেল, এবং ওরা তখন বললো যে তোমরা পেলে কোথায়? আচ্ছা, এদেরকে যেটা করছেন? হ্যাঁ, তখন ওরা বললো যে এটা আমাদের দ্বিজদাস বাবু দিয়েছেন বিক্রি করার জন্য। কে দ্বিজদাস বাবু? দ্বিজদাস বন্দ্যোপাধ্যায়, উনি ছিলেন রেজিস্ট্রার কোথাকার? রবীন্দ্রভারত এই বিশ্বভারতীর। বিশ্বভারতীর রেজিস্টার রবীন্দ্রনাথের জিনিস চুরি করে হ্যাঁ হ্যাঁ, বিক্রি একদম। করছেন? ওনার তো কনভিকশন হয়েছিল এই কেসে তো ওনার কনভিকশন হয়েছিল। কিভাবে, মানে এটা তো মানে এই জিনিসটা শান্তিনিকেতনে নাকি সেই সময় হতো, ওই অনেকের আঁকা ছবি অরিজিনাল সরিয়ে নিয়ে সেখানে রেপ্লিকা ঢুকিয়ে দেওয়া হতো, শুনেছি তখন গিয়ে এই সমস্ত। তো তো আমাদের মিউজিয়াম থেকেও এরকম প্রচুর ছবি এদিকে ওদিক হ্যাঁ, হয়েছে, মানে যেসব জায়গায় কেসও হয়েছে, হয়েছিল কেসও এটা নিয়ে। হয়েছে। এবং বড় বিখ্যাত মানে কিউরেটর লেভেল বা হ্যাঁ, সেই হ্যাঁ। লেভেলের লোকজন এর মধ্যে ইনভলভ বলে। Involve, হ্যাঁ, তো রেজিস্ট্রার নিজে এরকম নিজে করছেন? নিজে করছে। এবং তখন আমরা ফোনে ধরলাম ওনাকে, ওদেরকে দিয়ে ফোন করালাম যে তুমি ফোন করো ওনাকে যে এরকম কিনবেন, কিন্তু উনি 3.5 লাখ টাকা চাইছিলেন তখনকার দিনে আচ্ছা, ওই পাণ্ডুলিপিটা আর পেন দুটোর জন্য? পেন দুটোর জন্য। তো আমরা বললাম যে একটুখানি করলাম, মানে ভয়েসটাকে আরও করার জন্য, রেকর্ড করার জন্য। তো তখন আমরা বললাম না, একটু 3 লাখ হলে ভালো হয়। এরকম তো একটু বার্গেনিং হলো, হওয়ার পরে তারপরে আমরা বুঝে মানে গেলাম উনি তখনও জানেন না যে এরা ধরা পড়েছে? পড়েছে। হ্যাঁ, ওই দিনই সঙ্গে সঙ্গেই করে ব্যাপারটা করা হলো। করে তারপরে উনি ওই লেক গার্ডেন্সে ফ্ল্যাট থেকে ওনাকে রাত্রি অ্যারেস্ট করা হয়েছিল। আচ্ছা, তখন উনি মানে রিটায়ার করে গিয়েছিলেন যতদূর। মানে এরকম আরো কত জিনিস এই না, এরকম আরও ওনাকে জিজ্ঞাসাবাদ করে আর কিছু পাওয়া গিয়েছিল? না, উনি তখন যেটুকু যা বলেছিলেন যে এরকম ছবি টবি অনেকেই যারা আর্টিস্টের যোগেন চৌধুরী বা এসব আছেন তাদের ছবি টবিগুলো ওইখানে তখন সব কিছু কিছু এই জিনিস লোকাল র্যাকেট একটা ছিল ওই সময়, যারা এগুলো অরিজিনালগুলো একটু ছড়িয়ে, বা ওই বিশ্বভারতীর ভেতরেও কিছু কিছু এরকম পদাধিকারী মানুষ লোক ছিলেন। এত হ্যাঁ, হ্যাঁ। উচ্চ পদে না, থাকা এটা তো লোক। প্রমাণিত, এটা তো আমি বলতেই পারি, তার কারণ এটা তো তাকে কনভিকশনও হয়েছে। এই এই লোকগুলোর কাছ থেকে নোবেলের কোনো রকম কোনো খোঁজ পেলেন না? না না, যাক, কারণ উনি নোবেল তো তখন- পাননি। আমরা জানি ভেরি রিসেন্ট লুভার মিউজিয়ামেও একটা মারাত্মক চুরি হয়েছে। হ্যাঁ, ফলে হিরে। চুরি হওয়াটা হতেই পারে, কিন্তু এটাকে অপরাধী ধরা পড়া এবং উদ্ধার হওয়াটা ইম্পর্টেন্ট। নোবেল হয়তো পাননি, কিন্তু আপনার জীবনে হয়তো স্যাটিসফ্যাকশন এই পাণ্ডুলিপিটা পাণ্ডুলিপিটা হয়তো পাওয়া, কিছুটা হলেও, কিছুটা যে হলো একটা শান্তি। ফেরত দেওয়া। এই পাণ্ডুলিপিটা তারপর কোথায় গেল? তারপরে এটা খুব সম্ভবত আমি যতদূর শুনেছিলাম যে এটা ওই আপনার নন্দনের পাশে একাডেমি অফ ফাইন আর্টসে বোধহয় সংগ্রহশালায় সরকারিভাবে আদেশ টাদেশ করে কোর্টের আদেশ নিয়ে বোধহয় রাখা আছে। এটা আমি ঠিক সঠিক বলতে পারবো না। না, এই অ্যান্টিক এই ধরনের যখন উদ্ধার হয় তখন মালিক থাকলে তাকে ফিরিয়ে দেওয়া বা এটা কি কোর্টের অর্ডারে কোর্টের অর্ডারে করতে হয় অবশ্যই। যে কোনো জিনিস পুলিশ রিকভারি করলে কাউকে তো এমনি নিজে দিতে পারে না, কোর্টের অর্ডারই দিতে হয়। এই যে এত এত জায়গার কথা বলছেন, এত কিছু বলছেন, বা এই পাণ্ডুলিপি উদ্ধার, নোবেলের ক্ষেত্রে আপনার সোর্স সেইভাবে কাজ করলো না, যেহেতু একটা অন্য জায়গায় সবসময় তো সব সোর্স কাজ করে না। পাণ্ডুলিপির ক্ষেত্রে সোর্স কাজ করলো। সোর্স নেটওয়ার্ক একজন পুলিশ অফিসারের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, এখন এই যে মোবাইল, ইমেল, এই সমস্ত যে ট্র্যাকিং হচ্ছে, আরও জিপিআর সিস্টেমের আরও উন্নতি হয়েছে বিভিন্নভাবে। হ্যাঁ, আমাদের সময় তো আমরা তখনও মেল টেলগুলো করতাম, ট্র্যাক করতাম মোবাইলও, কিন্তু এখন তো আরও অনেক উন্নত হয়েছে। তখন অত ছিল না, তখন সোর্স নেট। যারা ধরছে তারাও উন্নত হয়েছে, যারা করছে তারাও উন্নত হয়েছে। অবশ্যই ফাঁকি দেওয়ার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। টেকনোলজি তো অনেক এগিয়ে গেছে না এখন সবার কাছেই তো স্মার্টফোন, সবার কাছেই সব কিছু জানে সবাই। আবার যে সেই ধরনের অপরাধী আছে যে কোনো ফোন ইউজ করে না, ফলে তাকে ধরা মুশকিল হচ্ছে, ধরা মুশকিল হয়। সোর্স নেটওয়ার্ক নেই। তো সোর্স নেটওয়ার্কটা আমার মনে হয় পুলিশে খুব জরুরি সব ক্ষেত্রেই। কারণ সবসময় যে আপনার এই ইলেকট্রিক্যাল সার্ভিলেন্সের মাধ্যমে আপনি করতে পারবেন, ইলেকট্রনিক সার্ভিলেন্সের মাধ্যমে করতে পারবেন তা নয়, ম্যানুয়ালি দরকার। আর ম্যানুয়ালি সোর্সকে মেনটেন করতে গেলে আপনাকে কতগুলো হিউম্যান সাইকোলজিটা একটুখানি স্টাডি করলে আরও ভালো হয়। আমার ব্যক্তি জীবনে আমি কতগুলো এইগুলোকে মেনটেন করতাম। যেমন আমি কোনো ক্রিমিনাল হয়তো ধরা পড়েছে, তার বাচ্চা
কে নিয়ে বউটা দেখা করতে এসছে, সে হয়তো আমাদের রিমান্ডে আছে, আমি হয়তো একটু বসিয়ে তাদের দেখা করতে দিয়েছি, হয়তো কোনো সময় তার সাথে কথা বলেছি, তাকে ভালো উপদেশ দিয়েছি, বা তাদের পরিবারের জন্য কিছু করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে যদি সেরকম ক্রাইম না করে থেকে থাকে, তাকে যাতে জামিন পেয়ে বেরিয়ে যায়, হয়তো আমরা সন্দেহবশে ধরেছি বা সে তাকে করে দিয়েছি, পরবর্তীকালে সে আমার সোর্স হয়েছে, বা সে যখন দেখেছে যে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তাদের সাথে আমি খুব ভালো ব্যবহার করছি, এটা খুব জরুরি। একটা সময় নাকি আপনি এরকম বেশ কিছু অপরাধীর ফ্যামিলির মেম্বারদের টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন। কিছু কিছু, সব সময় তো দেওয়া সম্ভব হতো না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে তাদেরকে তাদের বিপদে আপদে, তখন দেখুন কোনো ক্রিমিনালই চায় না সে ক্রাইম করুক, আর তার স্ত্রীরা কোনোদিনই চায় না যে আমার হাজব্যান্ড ক্রাইম করুক। আমার বহু ক্ষেত্রে হয়েছে যে স্ত্রীরা এসে আমাকে ধরিয়ে দিয়ে গেছে মানে যে আমার হাজব্যান্ড এই ক্রাইম করেছে, স্যার আপনি তো আমার অনেক উপকার করেছেন, আপনি তো আমাকে দেখেন, আমাদের খোঁজখবর নেন, তো এই ক্রাইমটা আমার হাজব্যান্ড করেছে, এই চিন্তাইটা আমার হাজব্যান্ড করেছে। এতটা পেনিট্রেশন করা সম্ভব? এতটা করা সম্ভব যদি আপনি ঠিক সেইভাবে মিশতে পারেন তাদের সাথে। এটা তারা বিশ্বাস করবে এইভাবে? হ্যাঁ, বিশ্বাস সে তো করে। বুঝতে পারছে তার বর ধরা পড়বে এবং ধরা পড়লে পরে জেল খাটতে হবে। জেল খাটতে হবে, ধরা পড়লেও সে জানে যে এবার যদি এই মানুষটার কাছে যদি মার খাবে না, এই মানুষটা তার পরবর্তীকালে আমাকে, আমার পরিবারটাকে দেখবে, বা যাতে সোশ্যালি, পুলিশের তো অনেকগুলো আমাদের জায়গা আছে, তো আমরা যদি কাউকে বলে দিই এলাকায় যে ওকে একটু দেখবে, করবে, মানুষ দেখে, তাদের লোকাল যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস রয়েছে বা বিভিন্ন সংস্থা আছে। তো অন্য গল্প বলছেন আপনি, তার মানে ক্রিমিনালকে ধরে মারধর করতে হবে না? না, দেখুন সবসময় যে সবটাই যে সব ক্ষেত্রে প্রযোজ্য তা তো নয়, ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। তবে এইটা আমি যেটা বললাম, এই মানবিক দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখুন মারলে, আমরা ছোটোবেলা দেখেছি কি বাচ্চাদেরকে মারলে বিগড়ে যায়, তাই না, বাড়িতে কিন্তু ভালোবাসলে সে অনেক সময় কথা শোনে, ভালোবাসা যারা দিলে। বর্ন ক্রিমিনাল বন্ড এরকমও তো ফেস করেছেন বেশ কিছু। দেখুন বন্ড ক্রিমিনাল বলে কিন্তু আমার মনে হয় না কিছু আছে। বন্ড ক্রিমিনাল, অনেকের বাবা ক্রাইম করেছে, ছেলে ক্রাইম করেছে, এবার তাকে বন্ড ক্রিমিনাল বলা যায় না। আবার অনেকের বাবা প্রফেসর, ছেলে ক্রাইম করছে, এরকমও তো আছে। তো বন্ড ক্রিমিনাল কেউ মানে এভাবে জন্মগত হয় না, সোসাইটির মাধ্যমেই হয়তো বা অ্যাসোসিয়েটসের মাধ্যমে সে ক্রাইমের মধ্যে আসে। কিন্তু যথাযথভাবে ছোটোবেলায় নারিশমেন্টটা যদি ঠিকঠাক হয়, তাহলে হয়তো সে এই এতটা হিনিয়াস ক্রিমিনাল হয়ে উঠতে পারতো না। আপনার দেখা এই হিনিয়াস ক্রিমিনালদের মধ্যে কে মানে সব থেকে আমার মনে হয় আপনার? হিনিয়াস ক্রিমিনালদের মধ্যে তাহলে এই একটা, যে ডাকাতদের কথা ডাকাত বলছিলেন। বাদ দিয়ে আমি বলছি, হিনিয়াস ক্রিমিনালদের মধ্যে আপনার মনে আছে রোমা ঝাওয়ার কেস? হ্যাঁ, রোমা ঝাওয়ার কেসে গুঞ্জনের কথা মনে আছে? ঠিক। রোমা ঝাওয়ার কেসে, তো রোমা ঝাওয়ারকে কিডন্যাপ রোমা করেছিল। ঝাওয়ার একটু গল্পটা বলে দিই। পশ্চিমবঙ্গে যদি ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে বলা হয়, এরকম ইলেকট্রনিক সার্ভিলেন্সের মাধ্যমে এই ক্রাইম ডিটেকশনটা বলা যেতে পারে একদম প্রথম তালিকায়। সল্টলেকের একটি মেয়ে, তাকে অ্যাবডাকশন করা হয় এবং তারপর ফোনে মুক্তিপণ চাওয়া হয়। প্রায় 20 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা লেনদেন হয়। লেনদেন হওয়ার পরে সিআইডি এই কেসটার দায়িত্বে ছিল এবং এই টাকা পয়সা হাত বদল হওয়ার পর যে মূল অপরাধী তাকে তাড়া করে যাওয়া হয়, তার নাম গুঞ্জন। এই গুঞ্জন একজন চরম, বলা যেতে পারে যে নৃশংস অপরাধী যদি যাদেরকে বলা যায়, গুঞ্জন তাদের মধ্যে অন্যতম। এবার বাকিটা আপনি বলুন। বাকিটা হচ্ছে যে এইবারে এই যখন গুঞ্জনের প্রশ্নটা তো সবাই আপনারা জানেন, এই জানেন না, আপনি কিন্তু দর্শকদের জন্য বলুন। না, গুঞ্জন দর্শকদের জন্য তো মানে ওই হলো হয়ে, এবার ওর মোডাস অপারেন্ডি ছিল, ও যাকে এই রোমা ঝাওয়ারের ফোন থেকেই ফোন করেছে রোমা ঝাওয়ারের বাবাকে, হুম, যে যে র্যানসামটা চেয়েছে সেটা ওই কন্টিনিউ ওই ফোনটার মাধ্যমেই, ওর নিজের ফোন ইউজ করেনি, ঠিক যে মানে ভিকটিমের ফোনটা ইউজ করতে। ঠিক। এটা হচ্ছে ওর একটা মোডাস অপারেন্ডির পার্ট। মানে সেই সময় মানুষ এত কিছু জানতো না, না। অথচ ও সেই সময় এটা জানতো ও সেই সময় এটা যে জানতো। আমাকে ওই ফোনটাই ইউজ করতে হবে। এইবারে যেটা সবচেয়ে মানে আমার হিনিয়াস ক্রাইম যেটা আমার লেগেছিল এই সময়, সেই সময় আমি একদিন বসে আছি, এই রোমা ঝাওয়ারের কেস হচ্ছে তখন 2004 সাল। সেই সময় একজন ভদ্রলোক এলেন, মধ্যবয়সী ভদ্রলোক, এসে আমার কাছে এসওজিতে আমি একটু পরিচিত মুখ ছিলাম, সবাই এলে আমার কাছে বলে, তো আপনারা, তো সেই সময় আমার কাছে এসে বললো যে স্যার এরকম আমার ছেলে এরকম মারা গেছে, এই এরকম কিডন্যাপ হয়েছিল, হয়ে এরকম 10 লক্ষ টাকা আমি দিয়েছি, তো এই কেসটা যদি একটু নেন, এটা আমরা দমদম থানায় হয়েছিল বোধহয়, মিঠুন কোলের কেস। মিঠুন করে। মিঠুন কোলের কেস।
তো যদি একটু আপনারা নেন তাহলে আমার এই একটাই ছেলে ইঞ্জিনিয়ার, আর ভদ্রলোক ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ী, মানে খুব বড় পরিচিত দোকান দমদমে। তো আমার কাঁদছিল ভদ্রলোক, তো আমার খুব খারাপ লাগলো। তা আমি গিয়ে সাহেবকে বললাম, ডিআইজি সাহেবকে, যে স্যার এরকম একটা আছে। তো উনি তো খুবই মানে কাইন্ড হার্টেড ম্যান, বললেন হ্যাঁ ঠিক আছে তাহলে পারবে তুমি? হ্যাঁ স্যার দেখি একটু চেষ্টা করে যদি পারি তারি বলে। তখন আমরা কেসটা রিওপেন করলাম। রশিদবাবু ছিলেন। রশিদবাবু তো আইও ছিলেন। হ্যাঁ। তারপরে কেসটা রিওপেন হলো, কিন্তু পুরোটাই টেকনোলজিক্যালি আমি ওটাকে স্টাডি করে ওটাকে আমি করেছিলাম। এইবারে যেটা জানা গেল সেটা হলো যে ওই সময়তেও ওই মিঠুন কোলের বাবার কাছ থেকে যেটা জানলাম, মিঠুন কোলের ফোন থেকেই ফোনটা এসেছিল। অ্যাবডাকশনের পর র্যানসাম চেয়ে টাকা চেয়ে মুক্তিপণ চেয়ে। হ্যাঁ, মুক্তিপণ চেয়েছিল 10 লাখ টাকা। আর প্লেস অফ অকারেন্সটাও হচ্ছে ঠিক যেখানে আমাদের থেকে টাকাটা নিয়ে রোমা ঝাবারকে ওরা ছেড়ে দিয়েছিল, ওই মানিকতলা ইএসআই এর আশপাশ বেলেঘাটা ওই অঞ্চলটা, ওদেরও ঠিক ওই জায়গাতে টাকাটা নিয়েছিল। তো এইবারে তখন তো গুঞ্জন অলরেডি ধরা পড়ে গেছে। আর ওর বাবা বলল যে একটি মেয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল। এটা 2003 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের কথা হবে আর কি। মানে মোডাস অপারেন্ডিটা অনেকটা মনে হচ্ছে অনেকটা এক। একটি মেয়ে এরকম ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল, ও চলে গিয়েছিল। তারপরে এরকম তার বেশ কিছুদিন পরে আমরা এরকম 3-4 দিন বাদে আমরা বডিটা পেয়েছিলাম এনআরএস হসপিটালের ভেতরে অচৈতন্য অবস্থায় পড়েছিল। তো আমি তখন ওই গুঞ্জনের মানে আমার সন্দেহ হলো যে তাহলে এটা ওই করে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা তো প্রুভ করতে হবে। ইট ওয়াজ টু টাফ। সেই সময় তো অত কিছু, যেহেতু আর পুরনো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, 1.5-2 বছর আগের ঘটনা। তো গুঞ্জনের যে মোবাইলটা আমরা পেয়েছিলাম অরিজিনাল, সেই সময় গুঞ্জনের মোবাইলের সিডিআর নেওয়া হলো, আর মিঠুন কোলের মোবাইলেরও সিডিআর নেওয়া হলো। ঠিক ওই যে টাইমটায় কথাবার্তা হচ্ছে ওর বাবার সাথে, ওর ফোন থেকে ফোন করছে গুঞ্জন, গুঞ্জন। সেই সময় খুব অদ্ভুতভাবে দেখলাম যে এই মিঠুন কোলের মোবাইল যে স্থানে গেছে, টাওয়ার লোকেশন ধরে তার 1/2 ঘন্টা 1 ঘন্টা আগে বা পরে গুঞ্জনের মোবাইলেরও টাওয়ার লোকেশন ওই জায়গাগুলোতে ছিল। আচ্ছা, মানে ও বুদ্ধিমত্তার সঙ্গে মিঠুন কোলের ফোন ব্যবহার করে ওর বাবার কাছ থেকে র্যানসাম চেয়েছে, কিন্তু নিজের ফোনটাকে অফ করেনি। ওইটাই তো, কিছু তো ছেড়ে যাবে আমাদের জন্য, বলুন না, তাহলে তো আমরা কি করে পাবো। তো এইটা করে গেল, এবং এইটা মানে আমি তখন মানে বিরাট মানে একটা আমার হলো যে তাহলে ডিটেকশন একদম এই করেছে। তো যাই হোক, তারপরে তো সেই এবারে তো যতক্ষণ না তখন এবারে ওই ফোনটা যে একটা মেয়ে করেছিল, সেই মেয়েটা তখন আমরা জানলাম যে গুঞ্জনের স্ত্রী হচ্ছে রুমেলা হচ্ছে গুঞ্জনের মানে গার্লফ্রেন্ড বা স্ত্রী যাই বলুন না কেন। তো যাই হোক, সেই রুমেলাকেও তখন এই মিঠুন কোলের সময় রুমেলাকে আমরা সন্দেহ করলাম যে তাহলে ওই রুমেলাকে ইউজ করেছে। এবং সেই সময় ওই ওর ফোন থেকে রুমেলার ফোনের নাম্বারও পাওয়া গেল, মিলে গেল মিঠুন কোলের ফোন থেকে রুমেলার নাম্বার গুঞ্জনের সঙ্গে রয়েছে, রুমেলার নাম্বার মিঠুন কোলের সঙ্গে ওই সময় রয়েছে কিডন্যাপিংয়ের সময়। তো আমরা মোটামুটি মানে কনফার্ম হলাম। ওটা সল্টলেকের একটা রেস্টুরেন্টের সামনে স্টেডিয়ামের পাশে ওকে ডেকে পাঠিয়ে তখন ওর সাথে একটা বন্ধুও গিয়েছিল মিঠুনের। বন্ধুটাকে বসিয়ে রেখে ও বললো আমি একটু কলেজের নোটস আনতে যাবো, তাহলে তুমি চলো। তার আগেও একদিন দেখা করেছিল, এটা সেকেন্ড ডে ছিল, এটা 10 তারিখ হবে মনে হয়, নভেম্বর মাসের 10 তারিখ বলে। এবারে ও তখন ওকে সঙ্গে নিয়ে, মিঠুনকে নিয়ে, আর ওই দেখবেন ওই স্টেডিয়ামের ভেতরে যে পাম্পের পরে যে মোড়টা আছে, এখানে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এর দিকে, ওই জায়গাটা তখন অতটা তো ছিল না, সরোবরের ওখান দিয়ে, সরোবরের দিকটা দিয়ে। হ্যাঁ, না, স্টেডিয়ামের যেখানে হায়াত এখন হয়েছে, ওই পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই রেস্টুরেন্ট, তারপরে একটা মোড় আছে, ঠিক 4 মাথার মোড়, ঠিক আইএ ব্লকের দিকে। এবার বাঁদিকে আপনি যদি টার্ন নেন, ওই টার্ন নিয়েই ওইখানে ওরা একটা মারুতি গাড়ি নিয়ে রেখে দিয়েছিল, রেখে আর ওকে মিঠুন কোলকে তুলে নিয়েছিল ওর মধ্যে। রুমেলা উঠে গিয়েছিল, তারপরে রুমেলাকে নামিয়ে দিয়েছিল। ওর বাড়ি বেলেঘাটাতে চলে এসেছিলো ট্যাক্সি করে,
আর এরা ওকে নিয়ে ওই ঘুরেছিল, ঘোরেনি ও, তারপরে ওর মুখে লিউকোপ্লাস দিয়ে আর মাথায় ওই গাড়ির মধ্যেই মেরেছিল, দিয়ে বোধহয় অজ্ঞান টাইপের হয়ে গেছিলো। তখন ওই এর বাড়িতে ওদেরই একজন প্রেসে কাজ করতো, নামটা ভুলে যাচ্ছি, অরবিন্দকে তো এই সময় মার্ডার করে দিল এই রুমেলার সময়তে, টাকার ভাগ নিয়ে অরবিন্দ প্রসাদকে। কিন্তু সেই সময় ওইখানে ওই বেলেঘাটার ওখানে একটা বাড়িতে ওকে রেখে দিয়েছিল অচৈতন্য অবস্থায়, রেখে দিয়ে এরা সারা রাত ঘুরেছিল। আচ্ছা, মিঠুন কোলের সময় যে টাকাটা নেবে ঘুরেছে এবং তার সঙ্গে র্যানসামটা চেয়ে গেছে। তারপর ওর বাবা এসে তখন তো ওর বাবা পুলিশে বলেও নি বা কিছু করেনি, পরে সব জানা জানি হয়েছিল। তখন ওই র্যানসাম টাকাটা নিয়ে চলে গিয়েছিল, কিন্তু ছেলেকে আর ফেরত দেবে বলেছিল, ছেলেকে আর ফেরত দেয়নি। দিল না কেন মানে ওরা ততক্ষণে ছেলেটা অচৈতন্য এমন মেরে দিয়েছে, ও চেঁচামেচি করেছিল, হয়তো একটু ধস্তাধস্তি করেছিল, ও মাথায় মেরেছে, মেরে ও গলাটাও তার দিয়ে পেঁচিয়ে দিয়েছিল ওইখানে, ফলে মরেই গিয়েছে। হ্যাঁ, প্রায় মরে যায়নি ও, কিন্তু তারপরেও ওই এনআরএসে যখন ওকে পাওয়া গিয়েছিল, এনআরএসে ময়লা ফেলার যে জায়গা ছিল সেখান থেকে বডিটা পাওয়া গিয়েছিল, মানে বডি বলবো না, তখন তো বেঁচেই ছিল। তারপরেও ওর বাবা বললো যে এরকম 1 মাসের মতো এরকম ম্যাড্রাস ব্যাঙ্গালোর সব নিয়ে গিয়েছিল ছেলেটাকে বাঁচা, দিল্লিতে নিয়ে গিয়েছিল, কিন্তু পরে ছেলেটা মারা গিয়েছিল। খুব প্যাথেটিক। তো এই টাকাটাও নিল, ছেলেটাকেও মেরে দিল। তো এইরকম বিশ্বজিৎ বলে একজনকে মেরেছিল গুঞ্জন। এইরকম হিনিয়াস ক্রিমিনাল আমি আমার লাইফে দেখিনি, এবং আমার এই কেসটা মানে ডিটেক্ট করার পরে আমার খুব মানে স্যাটিসফ্যাকশান হয়েছিল যে এটা একটা আমি মানে। গুঞ্জনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটুখানি বলবেন, কারণ এটা তো সবাই বলে না, ওর মাও নাকি ক্রিমিনাল, মানে কিছুটা ক্রিমিনাল মাইন্ডেড ছিলেন। কীরকম ছিল এখন তো আমার অতটা মনে নেই, কিন্তু মানে ও বৈবাহিক জীবনও খুব ডিস্টার্ব ছিল এরকম আর কি। যে মেয়েটির কথা আপনি বলছেন রুমেলা, ও তো রুমেলার পার্টনার ছিল, কিন্তু রুমেলাকে আমরা কনভিন্স করিয়ে ওকে দিয়ে স্টেটমেন্টটা করিয়েছিলাম। আচ্ছা, রুমেলা এই কেসে ওকে আমরা বলেছিলাম যে তুমি স্টেটমেন্ট, ও 164 করেছিল, 160 গোপন জবানবন্দি দিয়েছিল, তার ভিত্তিতেই। হ্যাঁ, ও এটাতে ওই লাইফার হয়েছে এই মিঠুন কোলের কেসে। মানে গুঞ্জন রোমা ঝাওয়ার কেসে কত র্যানসাম দিতে হয়েছিল? 20 লাখ টাকা বোধ হয়। সেটা আপনার পেমেন্ট করেছিলেন? হ্যাঁ, ওর বাড়ির লোকই করে। দেখুন ওই টাইমটা তখন আমাদের ভিউজ এটাই ছিল, ক্যালকাটা, ইয়েস, মেয়েটাকে আগে বাঁচিয়ে। এই সব ক্ষেত্রেই আপনাকে আমি বলছি যে কিডন্যাপিংয়ের ক্ষেত্রে যখন কোনো মেয়ে বিশেষ করে যদি বা কোনো ভিকটিম বাচ্চা যদি কিডন্যাপ হয়ে যায়, পুলিশের অনেকেই বলে যে ধরতে পারলো না, ধরলো না, কিন্তু আপনি তো অনেক দিন ধরেই এই আমাদের সঙ্গে আছেন, মিশেছেন দীর্ঘদিন ধরে, আপনিও জানেন ভিকটিমকে বাঁচানোটা ফার্স্ট প্রায়োরিটি। তাতে টাকা দিতে হয়, যা দিতে হয় হোক, রিকভারি হলো না হলো মানুষটা তো বাঁচলো। রোমা ঝাওয়ারের কেসে তো রিকভারি হয়েছিল টাকা পয়সা, রিকভারি হয়েছিল টাকা পয়সা, কারণ হওয়ার পরেই তো আপনারা ট্র্যাক করে ওকে ধরে ফেলেছিলেন। ধরা হয়েছিল তার পরের দিনই, পরের দিন ওখানে ও একটা ও ধরা পড়লো, ওখানেও ওই রোমা ঝাওয়ারের ফোনটা ইউজ করছিল, করতে করতে রোমা ঝাওয়ারকে নিয়ে বোধহয় ওই কল্যাণীর দিকে, সোদপুরের দিকে, ওদিকে চলে গিয়েছিল, গিয়ে ওর নিজের সিমটা কাজ করছিল না কোনো কারণে, হলো একবারের জন্য ওই রোমা ঝাওয়ারের সেটে ঢুকিয়ে দিয়েছিল, বুঝলেন, দিয়ে তখন আমরা ওই দুজনেরই তো সিরিয়াল আনা হয়েছিল, হট করে এর একটা নতুন IMEI পেয়ে গেলাম, রোমা ঝাওয়ারের সিমে একটা নতুন IMEI পেলাম, যেটা অরিজিনাল সেটের IMEI সেটা বাদ দিয়ে আরেকটা IMEI ছিল। হ্যাঁ, তো IMEI নাম্বার যেটা সেটের নাম্বার, পাওয়া গেল হচ্ছে গুঞ্জনের আসল নাম্বার। আসল নাম্বারটা ওই IMEI সার্চ করে পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে খুব ট্রিক, একটা ছোট্ট জিনিস, ছোট্ট ভুলের মাধ্যমে এটা ধরে। আর ওই ঠিক এই একইভাবে ওই পরবর্তীকালে মিঠুন কোলের কেসে ওই ঠিক একই এলাকা দিয়ে ওর ফোন ঘুরেছে, আর মিঠুন কোলের ফোনটাও ঘুরেছে। ন্যাচারালি আমরা ওইটাতে আরও মানে কনফার্ম হয়েছিলাম যে এটা ও করেছে। তারপর তো আমাদের এরা সমস্ত সার্চ ফার্চ করে আরও অনেক কিছু সমস্ত পাওয়া গেছিল। পরে ওর অরবিন্দকে মার্ডার করেছিল, করেছিল, সেটা রোমা ঝাওয়ারের পরেই অরবিন্দকে মার্ডার করেছিল, টাকা দেবে না বলে, ভাগ বাটোয়ারা নিয়ে। মানে ক্রিমিনাল মাইন্ড বলতে গুঞ্জনের সেই রকম ছিল, একদম ক্রিমিনাল মাইন্ড একদম। খুব গুঞ্জনকে মারধর করা হয়েছিল না? আমি তো সেই সময় আমাদের করতে হয়নি, তার কারণ হচ্ছে সবই পাওয়া গিয়েছিল, তো সবই তো জানা গিয়েছিল, কিন্তু তবুও রাগ ওঠেনি? এই যে এখন বললেন মিঠুন কোলে খুব হয়েছিল, মনে হয়েছিল? হ্যাঁ, মনের মধ্যে খুব কষ্ট হয়েছিল। এখন দেখুন, অনেক সময় তো আমাদের তো ওই মারধর করাটা তো আমাদের কাজ নয় বা আইনও নয়, অফিসিয়ালি কখনোই আমরা ওটা করি না, বা আমি তো কোনোদিনই পক্ষপাতী নই। আর এইসব কেসে যখন আসামি নিজেই বলে দিচ্ছে বা তার স্ত্রী কনফেশন করছে, সেখানে সব প্রফেসর হয়ে যান না? প্রফেসর হই না হই, অন্তত একটা
আমার হয় এটা, হ্যাঁ, আমি মানে না ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলতে ক্যামেরার পারবো না। সামনে এলে না সবাই একটুখানি প্রফেসর নিয়ম নীতি মেনে, না, নিয়ম নীতি মানার জন্য পুলিশের নয়, চাকরিটা আমি খুব সহজ বাস্তব জীবনে গুলির মুখোমুখি হয়েছেন কোনোদিন? না, গুলির মুখোমুখি সে হয়েছি, হইনি একদম বললে হবে না। কাটোয়াতে যখন সিআই কাটোয়া ছিলাম সেই সময় তো তখন খুব ঝামেলা চলছে। সেই সময় তখন আমরা বিভিন্ন জায়গায় রেড করতে গেছি, ওখানে মঙ্গলকোট, কাটোয়া, তখন গুলির মুখোমুখি হতে হয়েছে। আমরাও তাড়া করেছি, ওদিক দিয়ে ক্ষিপ্ত জনতা তারাও তাড়া করছে, এরকম হয়েছে। বোম বোম মারছে, আমরাও দৌড়ে পালিয়ে আসছি, আবার কাঁদানে গ্যাস ছুঁতে ছুঁতে এগিয়ে যাচ্ছি, এরকম হয়েছে বহুবার। তো তখন তখন কি মনে হয়েছে? তখন মনে হয়নি যে ভয় ভয় হতো। প্রফেসরের মতো তখন হাত জোর করে না, সবাইকে তখন হাত জোর করে না, চুপ দেখুন করে মারবেন না আমাদের, এই পুলিশ যখন মার খায় তখন গায়ে গায়ে লাগে অবশ্যই। যখন মার খায় তখন তো গায়ে লাগেই, কষ্ট হয়। কারণ আমরাও তো সমাজ থেকেই এসছি না। ধরুন সমাজের লোক যদি আমাকে মারে, আমি তো সমাজের জন্যই করার চেষ্টা করে যাচ্ছি। এবার ভালো খারাপ সব আপনি বলতেই পারেন, মিশিয়ে মানুষ থাকে। সমাজের মধ্যেও তো ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আরেকটা অপারেশন যেটা বিখ্যাত বলা হয় আপনার জীবনের, হুব্বা শ্যামল। ইয়েস। হুব্বা শ্যামলেরটা হচ্ছে আমাদের সাহেব তখন আমাদের ঠিক হলো যে টপ 10, হ্যাঁ, সমস্ত জেলা থেকে, মানে যারা যারা ওয়ান্টেড, রাজ্যের টপ 10 লিস্ট, রাজ্যের টপ 10 লিস্ট সিআইডি বলেন করতে। হ্যাঁ, রাজীব কুমার সাহেব। তো মানে মার্ভেলাস ওয়ার্ক সেই সময় হয়েছিল। তো তার মধ্যে তো ওই হুগলির হুব্বা শ্যামলের নাম অন্যতম ছিল, উঠে এলো। তো তো সেই সময় এবারে দীর্ঘদিন ধরা পড়েনি তো, দীর্ঘদিন ধরুন 94-95 সালে এলাকায় ফিরে এলো মহেশতলা থেকে। তারপরে কিছুদিন ওখানে রাজত্ব করলো। তারপরে রমেশের সাথে, বাগার সাথে, ওর টিমের সাথে ঝামেলা হলো হতে, ও তখন নিজেদের ঝামেলাতে ও তখন পালিয়ে চলে এলো, এসে বাইরে কলকাতা থেকে ওর রাজত্ব চালাতো, কিন্তু কোনোভাবে ওকে ধরা যায়নি। হুব্বাকে নাকি কেউ কেউ পুলিশ অফিসার বলে যে ও নাকি মেঘনাদের মতো ছিল, মানে কি ওকে মানে দেখাই যাচ্ছে না, জানা যাচ্ছে না কোথায় আছে, অথচ ওর সমস্ত মার্ডার করাচ্ছে, ওর নেটওয়ার্ক চলছে, পয়সা তোলা চলছে, সব চলছে, সব 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 করতো। তো কতটা ভয়ঙ্কর ছিল ও? ভয়ঙ্কর। ওই সেই পৈতে কাট, হ্যাঁ, মানে কিরকম মেরে এরমভাবে আড়াআড়ি করে বডিটা হয়তো গুলি করেই মারলো, কিন্তু তারপর আবার এইভাবে পৈতে কাট, পৈতে যেরকম ব্রাহ্মণরা পড়েন না, ওইরকম মানে মানুষকে এইভাবে কেটে দেওয়া হতো। আর ওর অ্যাসোসিয়েটসরাও সেই সময় খুব বাজে ছিল, নেপু, চিকুয়া, এরা সব ছিল যারা। তো এইবারে ওই এলাকায় নাকি শ্যামলের সম্পর্কে এইরকম কথা ছিল, ওই এলাকায় যে সমস্ত জায়গায় নাকি ওর নিজস্ব টিম তৈরি করা থাকতো, পুলিশ যাওয়ার অন্তত 3-4 কিলোমিটার আগের থেকে ও খবর পেয়ে যেত, এবং সবটা এতটা এর মতো না হলেও গুলির লড়াই তো বহুবার হয়েছে। গুলির লড়াই হ্যাঁ লোকাল পুলিশের সঙ্গে হয়েছে, বহুবার, অনেকবার হয়েছে, ওর টিমের সাথে হয়েছে, টিমের সঙ্গে। মানে পুলিশ ঢুকতেই পারতো না। ঢুকতে পারতো না পুলিশ বললে ভুল হবে। নেটওয়ার্ক এমন ছিল, যখন যেত তখন পাওয়া যেত না কাউকে, পালিয়ে গেল এরকম, বা ঢুকতে চাইতো না কখনো। না সেরকম হবে না। দেখুন এখন কোনো পুলিশই চায় না যে তার এলাকায় ওরকম কোনো নামকরা ক্রিমিনাল থাকুক, যেটা নিয়ে খুব, আর সেই সময় মিডিয়া তো খুবই সবে মানে সচেতন আরও বেশি হয়েছে তখন, খবর টবর এগুলো। কোনো পুলিশ চায় না তার এলাকায় ক্রিমিনাল থাকুক, বা তার এলাকা। আমি শুনেছি যে অনেক ওসিরা চান এরকম একজন ক্রিমিনাল থাকুক, তাতে অন্তত ছোটোখাটো ক্রাইমগুলো হবে না। না এটা ঠিক না। তাকে নিয়ে যদি তার দুবেলা যন্ত্রণা জ্বালা হয়, তাহলে সে তখন কি চাইবে যে যন্ত্রণা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ থাকবে? যন্ত্রণা জ্বালা নয়, সে যন্ত্রণা তো ক্রিমিনাল মানেই তো সে যন্ত্রণাদায়ক। ক্রিমিনাল তো আর যন্ত্রণা ছাড়া সে তো নেই, সে তো যন্ত্রণা। রবিনহুড টাইপের ক্রিমিনাল বললে ভুল হবে। রবিনহুড আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আপনি ভাষাটা আমার দিলেন আমাকে, ভাই রবিনহুড। তো ও রবিনহুডের মতো অত ওরকম নয়, বাট কিছু কিছু ছেলে বাচ্চা কাচ্চা এসব পয়সা কুড়িয়ে দিত, এ করতো। ওই পুলিশের গাড়ি ঢুকছে, তারা ফোন করতো, মোবাইল ফোন তখন সব চালু হয়েছে, এলো। তো ওই ধরার ব্যাপারটা, এবারে ধরা পড়াটা, এবার বলুন ধরা পড়াটা। তো আমি একদিন বসে আছি সিআইডি ক্যান্টিনে, শীতকাল তখন, ওই 3 তলার ক্যান্টিন? হ্যাঁ, তো পুরনো ক্যান্টিনে, এখন তো সব বদলে গেছে। তো তখন আমার একজন অফিসার একজন আমাকে এলেন, এসে আমাকে বললো যে রবীন্দ্রনাথ দিদা, হুব্বা শ্যামলকে ধরবে? হ্যাঁ কেন ধরবো, নিশ্চয়ই ধরবো।
তো তার মোবাইল নাম্বারটা মানে তখন তো মোবাইল নম্বর পাওয়া মানে যেন সেই তাকেই পেয়ে গেছি, এরকম একটা আমাদের উত্তেজনা ছিল। তো সেই যাই হোক, তো তারপরে মোবাইল নাম্বারটা আমাকে দিল। আমি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার শ্যামলের নাম্বার পেয়েছি। তো আমরা তাহলে সার্ভিলেন্সে নিয়ে নিই। সার্ভিলেন্সে নেওয়া হলো। খুব মাঝে মাঝে আমরা অ্যাক্টিভ হচ্ছে শুনতে পাচ্ছি, এবং শ্যামল তার ভাই বাচ্চুর সাথে, দাদার সাথে কথা বলছে, বাচ্চুর সাথে এটাও শোনা যাচ্ছে। তারপরে কোনো একটা এরকম মার্ডার সেই সময় বাচ্চুরা করলো, বাচ্চু এলাকাতেই থাকতো, আর শ্যামল তো থাকতো এইদিকে, পরে আসছি। তো তারপরে সেই রাত্রেতে মার্ডার করছে সেইটাও ওই ডাইরেক্ট ওকে শোনাচ্ছে, মোবাইল ফোনে শ্যামলকে শোনাচ্ছে বাচ্চু। হ্যাঁ, বাচ্চু যে মারছি, দেখ আওয়াজ, সেই গুলির আওয়াজ। তারপরে বললো আরও দুটো মার। এগুলো ইন্টারসেপশন আপনারা শুনতে পাচ্ছেন কিছু কিছু, হ্যাঁ, এরকম ধরনের। তখন তো মানে আরও রাগ জেদ চেপে গেল যে ওকে মানে যেভাবে ওকে ধরতে হবে। টাওয়ার লোকেশন তখন এবার আস্তে আস্তে টাওয়ার লোকেশন কিছু সময় আসছে, আর অতগুলো তো অনেকগুলো ফোন ইউজ করতে, এইটা মাস্টার ফোন ছিল। তারপর তা থেকে আমরা আরও অন্যান্যগুলো। তাছাড়া তখন টাওয়ার লোকেশন একটা সমস্যা ছিল, অনেক দূরে দূরে টাওয়ার, মানে যেখানে আপনি লোকেশন, যে টাওয়ার লোকেশনে পাচ্ছেন সেখান থেকে হয়তো 5 কিলোমিটার দূরেও দাঁড়িয়ে রয়েছে। যেরকম এটাও সত্য, তেমনি সেই সময় এখন যেরকম ইনস্ট্যান্টলি টাওয়ার লোকেশন আমরা মেসেজ করলে পেয়ে যাই, SMS করে দিলে, তখন টাওয়ার লোকেশন সেই হাঁচের কে বলতে হবে, তিনি এবারে সদয় হবেন, হয়ে আমাদের টাওয়ার লোকেশন দেবেন। যখন দিলেন তখন আগের যে টাওয়ার লোকেশন থেকে ব্যক্তি অন্য জায়গায় চলে গেছে। আরেকটা সমস্যা ছিল তখন, আরেকটা, সেটা হিমাদ্রিদা মনে আছে? সেটা হচ্ছে একটা জায়গায় এমন জায়গা দাঁড়াচ্ছে সেখান থেকে নিয়ারেস্ট টাওয়ারটা ধরছে না, সেখান থেকে সব গঙ্গার ওপার ধরে নিচ্ছে। হ্যাঁ, গঙ্গার ওপার ধরে নিচ্ছে। তখন কেউ ভাববে গঙ্গার উপরে আছে, আসলে তা নয়, আসলে এপারেই আছে। ওরাও, ক্রিমিনালরাও জানতো যে এখানে দাঁড়িয়ে ফোন করলে পরে ওই টাওয়ারটা ধরবে, কিছুটা জানতো অবশ্যই। আর আমরাও তখন আর জিনিস সাহেব আমাদের শিখিয়েছিলেন, সাহেবের কাছে শিখেছিলাম যে শুধু ওই শুনলেই হবে না, শোনার মন চাই। তো শোনার মনটা কীরকম না, আমি যখন ফোন করছি, একটা ক্রিমিনাল হয়তো ফোন করছে, তখন তার পেছনে আমতা উলুবেড়িয়া এত দ্রুত, আমতা উলুবেড়িয়া বাসের আওয়াজ, ওটো তাড়াতাড়ি আমতা উলুবেড়িয়া, লেডিজ আসছে। এই যে কল শুনলেন, তাহলে তোমাকে ডিটেক্ট করতে হবে যে টাওয়ার লোকেশনের সাথে শব্দের পিছনে যে সংমিশ্রণ যেটা হলো, তাতে ও তার মানে এই সময় দেখা হলো যে এই আমতা বাস স্ট্যান্ডের কাছেই কোনো একটা ফোন থেকে ও ফোন করছে, বা হয়তো কোনো জায়গায়, এমন জায়গায়, আপনি তখনকার কথা বলছি আমি, তখন তো এত তো হয়নি, আমাদের প্রযুক্তি এত উন্নত ছিল না, বা হয়তো একটা জায়গা থেকে ফোন করছে, তখন তো অনেক STD বুথ ছিল, জানেন তো, তখন পিসিও ছিল, এখন তো সব উঠে গেছে। তখন এটা খুব মানে ছিল, মুশকিল ছিল, তখন সবার কাছে এও থাকতো না, ফোনও থাকতো না, মোবাইল ফোন কস্টলি ছিল তখন। তো এবারে পিসিওতে যখন ফোন করছে, শোনা যাচ্ছে ট্রেনের আওয়াজ, তার মানে কোনো স্টেশনের কাছে, রেল লাইনের ধারে, এক্স্যাক্টলি। এগুলো আপনাকে শ্যামলের ধরাটার ক্ষেত্রেও আমরা খুব ইন্টারেস্টিং এটা। তো এইবারে সেদিন তো সকাল থেকে সাহেব আমরা সব বেরিয়ে পড়লাম যে আজকে যেভাবে ট্র্যাক ডাউন করতে হবে। তারপরে আমরা দেখলাম যে ওর হচ্ছে ওই নিউ টাউন, তারপরে রাজারহাট, এইসব জায়গায় টাওয়ার আসছে পাচ্ছি, বেরিয়ে যাচ্ছে, আবার সেখানে যাচ্ছি, খোঁজাখুঁজি করছে। আচ্ছা, শ্যামল সম্বন্ধে কারুর সঠিক, আপনি যেটা বললেন যে কারুর কোনো ওর ছবি, চেহারা সম্পর্কে মেঘনাদের মতো শুধু শোনা গিয়েছিল যে কোনো এক বিখ্যাত গায়কের মতন প্রচুর শোনা পড়ে, এবং ওই রকম একটু দেখতে পছন্দ করে, মোটা চেহারা, শর্ট হাইট। হ্যাঁ, তো এইটুকুই আমাদের কাছে আর কি ওর সম্বন্ধে ছিল। তো যাই হোক, তারপরে তো এইবারে টাওয়ার ধরে আমরা খুঁজছি যাচ্ছি, পাচ্ছি না, করতে করতে তারপরে একটা ফোন এলো। সেই ফোনে টাওয়ারটা, সঙ্গে সঙ্গে আমরা টাওয়ারটা নিলাম। টাওয়ারটা দেখাচ্ছে, আমরা জিজ্ঞাসা করলাম, তখন ওইভাবে বলতো যে সল্টলেক সিটি সেন্টারের 200 মিটারের মধ্যে আছে। ঠিক হলো, আচ্ছা, এটা এক। দুই কি পাওয়া গেল না, যখন ওই ফোনটা এলো তখন ব্যাকগ্রাউন্ডে শ্যামলের ব্যাকগ্রাউন্ডে তখন একটা মানে গোলাগুলি, মানে একটা সিনেমা হলের মতো একটা সাউন্ড আসছে, যেখানে গুলি চলছে, ইকো সাউন্ড মিলিয়ে। তখন সাহেব বললেন যে একদম এটা
শিওর ও তাহলে ওইখানে কোনো আইনক্স ফাইনক্সে সিনেমা দেখছে। তখন আমরা চলে এলাম, এসে সিটি সেন্টারে, এবার সিটি সেন্টারের ভেতরে ফপার স্টপ তখন সব হয়েছে প্রচুর নতুন। দোকান টোকান। হ্যাঁ, আর সেই তখন তো আমাদের একটা দারুণ উত্তেজনা ব্যাপার, সেই হ্যাঁ এই ঘুরছি দেখছি তো কোনো জায়গায় ওকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা মোটামুটি জানি যে সিনেমা হলে থাকতে পারে। তারপরে এবারে সিনেমা হলের কাছে এসে দেখা গেলো যে একটাতে একটা বাচ্চাদের সিনেমা হচ্ছে, আর একটা হলে চলছে কলিযুগ। আচ্ছা, তো কলিযুগ সিনেমা চলছে, তার তার মানে অ্যাকশনটা ওখানে। তার মানে ওখানে অ্যাকশনের আওয়াজ, আর শ্যামলের যে ক্যারেক্টার ও কলিযুগই দেখবে। হ্যাঁ, তো এই সবই কপাল। হ্যাঁ, তো না এই ডিটেকশনটাও তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এইগুলো করেছি বলি আজকে। তারপর কি হলো? না সাহেবদেরও প্রচুর ওনারাই আমাদের সমস্ত গাইড করেছেন, বলেছেন। তারপরে আমরা এবারে হলে শো ভাঙবে যখন, তখন আমরা ওইখানে 7-8 জন দাঁড়িয়ে আছি সাদা পোশাকে, চুপচাপ, একদম চুপচাপ দাঁড়িয়ে উইথ আর্মস। দুটো টাটা সুমো গাড়ি আছে আমাদের তখন। আর এইবারে কিন্তু আমরা তো আচ্ছা সল্টলেকের মতো জায়গা, বুঝলেন, খুব সাবধানে, খুব সাবধান, মানে সবই তো ওখানে মানে একদম হাই প্রোফাইলের মানুষজন থাকেন। তো তারপরে এবারে ওমা এই এক্সিস্টের দরজাটা যে খুললো, ওটা ওপর থেকে নেমে আসছে, বুঝলেন, মানে নিচে অবধি আমরা সিঁড়িটা দেখা যাচ্ছে, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখতে পাচ্ছি যে ওরকম একটা টুপি পরা, ওরকম একটু মোটা সোটা লোক, সোনা কিন্তু খুব একটা পড়েছিল না, আর সঙ্গে একটি মেয়ে, সেও খুব সেজে গুজে আছে। পরে জেনেছিলাম যে ওটা হচ্ছে ওর দ্বিতীয় স্ত্রী। তো এবার নেমে আসছে, নেমে এসে এগিয়ে যাচ্ছে। আমি তখন না, আমি কেন সন্দেহ হলো, আমি না ভাবলাম যে চিনতেও পারছি না, কিন্তু এটাই যেন আমার মনে হচ্ছে। তো আমি একবার, ও যখন এগিয়ে গেছে, আমি পেছনটাই ছিলাম, তখন একবার ও শ্যামলদা বলে একবার ডেকে দেখি। তো আমি তখন ওই ইনস্ট্যান্টলি আমায় এটা মাথায় এলো, তখন ও শ্যামলদা, হ্যাঁ বলে একটা ডাক দিতে ও দাঁড়িয়ে গেল। আচ্ছা, দাঁড়িয়ে গিয়েই ও ভাবতে পারেনি মানে যে ওকে এখানে পুলিশ শ্যামলদা বলে ডাকছে, ওকে আদর করার জন্যে। তো ও পেছিয়ে এলো, ভদ্রমহিলা হয়ে গেল, আমরা সাথে এগিয়ে গেছি। গিয়ে আমি বলছি, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি বললাম, তুমি শ্যামলদা, আমায় চিনতে পারছেন না? তুমি শ্যামলদা তো? বলছে, হ্যাঁ আমি শ্যামলদা। তো এই যেই শ্যামলদা বলে কনফার্ম করেছে, দেখুন ওরম চেহারার মিল, সিনেমা হলের আওয়াজ, শ্যামলদা বলে নিজেকে স্বীকার করে নেওয়া, আর কি থাকতে পারে? এরপরে সাহেবরা সবাই মিলে তখন ওকে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে মানে রাজীব কুমার নিজেও ছিলেন? সাহেব, হ্যাঁ, আরে বাবা, উনি তো আমার ভগবান। তো ওনার তো অকল্পনীয়। কি হলো তখন উত্তেজিত? তারপর আমরা সব ধরে ওকে তুলে নিয়েছি। এই সময় যেটা হলো, যে বাফাদারি বলে না, বাফাদারি আমি একটা আমার জীবনে দেখেছিলাম। পুলিশ বুঝতে পারছে, হয়তো নাও পারতে পারে। ও যখন বেনারসে একবার অ্যারেস্ট হয়েছিল অকশান করতে গিয়ে, তখন ওর ওখানে বাপি বলে একটা ছেলের সাথে ওর আলাপ হয়েছিল। আচ্ছা, ও হচ্ছে ইউপির ব্রাহ্মীণ, বেনারসি বাপি। আচ্ছা, তো ওকেও নিয়ে এসেছিল, ওর কাছেই থাকতো। আচ্ছা, তো বাপিও আমাদের কাছে খুব হট ওয়ান্টেড ছিল, বুঝলেন তো। তো এবারে ওই দেখলাম ওনারা ফর্সা করে লম্বা করে টকটকে ছেলে এগিয়ে আসছে, এসে আমাদেরকে বলছে, আপনারা কারা? তা তুমি কি? ও বলছে, আমি বাপি। বাপি মানে কি? বেনারসি বাংলায় বলছে? হ্যাঁ, হ্যাঁ, ভাঙা ভাঙা বাংলায়, আমি বাপি। বাপি মানে বেনারসি বাপি? বলছে, হ্যাঁ। তো আপনার দাদাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে শ্যামলদাকে। তো বলছে, হ্যাঁ, আপনারা কারা? আপনাদের আইডেন্টিটি দেখান আমাদেরকে। আইডেন্টিটি তোমায় আমরা এবার দেখাচ্ছি, চলো। বলে এবার ওকেও তুলে নেওয়া হলো, মানে সেই মেঘনা চাইতেই জল, বুঝলেন। আচ্ছা, শ্যামলকেও পাওয়া গেল, বাপিকেও পাওয়া গেল। তারপরে সেই রাত্রেই এই হলো শ্যামল ধরার ইতিহাস। তারপরে তো কনভিকশান হয়েছে, অনেক কিছু হয়েছে। ওই রাত্রে ওর ভাইকেও ধরা হয়েছিল, বাচ্চুকে। ওই রাত্রে প্রচুর আর্মস অ্যামুনেশন রিকভারি হয়েছিল। আমরা গিয়েছিলাম, তখন আইসি শ্রীরামপুর থানা ছিলেন কল্যাণবাবু, করে ও রিকভারি হয়েছিল। ওদের পুরো প্রায় 15-16 জন, 7-8 জন ছেলেকে পাওয়া গিয়েছিল। প্রচুর ওই বোম, তারপরে আর্মস অ্যামুনেশন, এই সমস্ত। এই যে শ্যামল বলে ডেকে তারপর আপনারা ঘিরে নিলেন, তুললেন গাড়িতে, সেই সময় পালানোর কোনো চেষ্টা করেন না? তখন তো আমরা 7-8 জন মিলে ঘিরে নিচ্ছি। তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। না, কিচ্ছু ছিল না। আচ্ছা, কিছুই না। ও ওইসব নিয়ে ঘুরতোই না, আচ্ছা, কারণ ও জানতো যে ও ধরা সময় বাইরে, ওই মেঘনাথ টাইপেরই মানসিকতা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো আতঙ্কের সৃষ্টি, একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তখন সঙ্গে সঙ্গে সাহেব ফোন করে এসডিপিও বিধাননগরকে বলে দিলেন যে না, কোনো রকম এ নেই, তোমরা মাইকিং করে দাও যে এটা পুলিশের রেড হয়েছে, আমরা একটা আমাদের আসামি ওয়ান্টেড ছিল, নামটা অত বলা হয়নি, আমরা ধরে নিয়ে যাচ্ছি। তারপরে টু সামহাউ দ্য সিনারিও ওয়াজ ম্যানেজড। তো এই হচ্ছে শ্যামল, বিরাট সাকসেসের গল্প। হ্যাঁ, এটা সাকসেস বললে সাকসেস। এটা নিয়ে পরবর্তীকালে অনেক
সিনেমা হয়েছে, লেখালেখি হয়েছে। তো এই যে যারা সিনেমা করছে আপনাকে কোনোদিন ডাকেনি, আপনাকে ডেকে বলেনি আপনার কাছ থেকে গল্প শুনতে চাইনি? না না অদ্ভুত, তাহলে সিনেমাটা হচ্ছে কি করে? না, ওই যারা লিখেছেন, গল্প লেখাও তো আছে, ভালো ভালো লেখা, ওর উপরে বাস্তব লেখা রয়েছে অনেক, খুবই সুন্দর লেখা আছে অনেক। তারপরে তারপরে হুব্বার কি হলো, হুব্বার সামলে কি হলো? হুব্বা তো তারপরে জেল থেকে ছাড়াও জেল থেকে পেয়েছিল। ছাড়া পেলো, পেয়ে তারপরে ওকে নেপুদের টিমই মার্ডার করে দিয়েছিল, ওকেও সেই পৈতে কাটেই মরতে হয়েছিল। আচ্ছা, এটাই হয় না? হ্যাঁ, ক্রিমিনালদের তো এইটাই। আচ্ছা, এই যে জেল থেকে যখন ছাড়া পেলো বা জেলে ছিল সেই সময় কোনোদিন ভয় পাননি আপনি যে এইভাবে? না দেখুন, ভয় তো সবসময়তে থাকে, আবার কখন মানে রিটায়ার্ড ভয় তো পেলে করেছেন, হয় না। হ্যাঁ, তখন আগের মতো সিকিউরিটি নেই, কিছু কিছুই তো নেই। নেই এখন, তো সেসব কিছু নেই। কিন্তু দেখুন, আমি সাহেব আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন যে তোমার ভিশন যদি ঠিক থাকে তাহলে তোমার কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না। তো আমি তো ক্রিমিনাল ধরেছি, আমি তো ভালো মানুষকে ক্রিমিনাল সাজাইনি। তো ক্রিমিনাল ধরতে গিয়ে যদি আমার ক্ষতি হয়, হবে না, এইটুকু আত্মবিশ্বাস আমার রাজীব কুমারকে ছিল। কেমন দেখেছেন? আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ অফিসার আমার জীবনে দেখা। কেন? দেখুন, কেন বলতে গেলে তো অনেক ওনার সম্বন্ধে, ওনার অপরিসীম ধৈর্য, অপরিসীম ক্রাইম ওয়ার্ক, অপরিসীম ইন্টেলিজেন্সি, এই এর কোনো ব্যাখ্যা নেই। আমি এইটুকু বলতে, আমার জীবনের দেখা দ্য বেস্ট, মানে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। আমার জীবনের সব কিছুর মানে সাকসেসেও আমি ওনার থেকেই অনুপ্রাণিত হয়েছি। এরকম রাজীব কুমার সম্পর্কে এরকম মন্তব্য তো বহু পুলিশ অফিসার করেন, কেন সবাই কেন করেন? পুলিশ অফিসার সবাই ওনাকে ভালোবাসে, উনি পুলিশের সবার কাছেই অত্যন্ত প্রিয়, সবার কাছে, এবং উনি সত্যিকারেরই একজন খুব ভালো অফিসার, এই নিয়ে কোনো মানে এই নেই। বাকিটা বলতে চাইছেন না? না, বাকি আমি আর বাকি তো কিছু নেই, বাকি তো আর কিছু নেই। পরবর্তীকালে যা যা হয়েছে ওনার সময়, ওগুলো তো দেখুন, ওগুলো কর্মজীবনে মানুষের হতে পারে, আমি এইগুলো নিয়ে বিস্তারিত মানে এর মধ্যে আমি যাব না। কিন্তু আমি বলবো মানুষ হিসেবে এবং অফিসার হিসেবে মানে এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট। আপনাদের সঙ্গে প্রত্যেকটা অপারেশনে যেত? প্রত্যেকটা অপারেশনে যেতেন, শুধু যেতেন তাই নয়, আমাদের সঙ্গে চা খেতেন, আমাদের সঙ্গে খাবার খেতেন। মানে কি বলবো, আমরা কোনোদিন মানে ভাবিনি যে উনি একজন অত বড় র্যাঙ্কের আইপিএস অফিসার আর আমরা তো সাব ইন্সপেক্টর, এরকম সেখান থেকে উঠে উঠে আপনি তো ডিএসপি হিসেবে রিটায়ার করেছি। কিন্তু আপনাদের সঙ্গে যেতেন। ওনার নাকি এই রেইডে গেলে পরে রাত্রেবেলা কালো জ্যাকেট ট্যাকেট, কালো পোশাক, কালো টি শার্ট, এরকম আমি কোনোদিন দেখিনি, এরকম আমার কোনো দেখার মধ্যে নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে দমদম জেল ব্রেক হয়েছিল, সেই কেসটাও তো। দমদম জেল ব্রেক যেটা হয়েছিল, হ্যাঁ সেটা মনে আছে। সেটা হচ্ছে যে আপনার মহালয়ার দিন বাড়িতে বসেছি ছেলেপুলে নিয়ে খাবো, সেই সময় তখন এইটা প্রথমে সিআইডি জয়েন করা 2004-এ দমদম জেল ব্রেক হয়েছিল। তো সেই সময় তখন আমরা ওই খবর পেলাম, সোহাই সাহেব ফোন করলেন, উনি তখন SS1, যে यार जल्दी चले आओ, ও দমদম জেল সে 5 আদমি ভাগ গিয়া। তো আমরা তখন পড়িমড়ি করে দৌড়লাম, অফিসে চলে গেলাম, অফিস থেকে সব ফুল টিম তখন চলে গেলাম দমদম জেলে। হ্যাঁ, এটা আমরা যখন পৌঁছলাম তখন বিকেল হয়ে গেছে, আর ওরা 1-1:30 নাগাদ পালিয়েছিল, একটা ওই মই ব্যবহার করে ওরা পালিয়েছিল 5 জন। তার মধ্যে সব থেকে নটোরিয়াস ছিল হচ্ছে শেখ বিনোদ আর বৈঠাকিমাই হচ্ছে মেন বৈঠাকিমাই টাকা পয়সা সব জোগাড় করেছিল। বৈঠাকিমা আবার ধরা পড়েছিল হচ্ছে নার্কোটিক্স দিয়ে, মানে সিবিআই ডিরেক্টর উপেন বিশ্বাসের বাড়িতে ভাড়া ছিল, ভাড়া নিয়ে ওরা ডিসগাইজ নিয়ে লুকিয়ে। তো সেই বৈঠাকিমা পালিয়ে গেছে, তার সঙ্গে শেখ বিনোদ পালিয়ে গেছে, আর হচ্ছে রামবাবু নস্কর, আর হচ্ছে গিয়ে আপনার না ওই যে ছেলেটা, ওই যে যাকে আমরা পরবর্তীকালে ধরলাম, চৈতন্য পাল। তো চৈতন্য কলমিস্ত্রি। তো ওই চৈতন্যকে আমরা ফার্স্ট ধরলাম, তাই ওই জেল ব্রেক হয়ে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আমরা ওর মিসেসের মোবাইলটা সার্ভিলেন্সে নিলাম, শেখ বিনোদের নাসিমার। এবার নিয়ে দেখা গেল যে ওর প্রায় মাস 1.5-2 ধরে ও ডানকুনিতে আছে। ওর অরিজিনাল বাপের বাড়ি ছিল বারুইপুর, কিন্তু ও থাকছিল ডানকুনিতে। এই ঘটনার 1 মাস আগে, তার মানে প্ল্যানিং চলেছে তার মানে। তারপরে সেইবারে তাহলে এবার নাসিমা ওইখানে, তাহলে ও কোথায়, এবারে ওখানে
আমরা তখন বিনোদের নাম্বারটাও নাসিমার নাম্বার থেকে পেয়ে গেলাম, আচ্ছা, বিনোদের নাম্বার পেয়ে গেলাম, এবং বিনোদের টাওয়ারও আমরা দেখলাম যে ওইখানে ডানকুনিতে। সেই সময় বলি প্যারালালি সাউথ 24 পরগনা একটা টিম তৈরি করেছিল। আচ্ছা, এসপি সাউথ সাহেব তখন একটা টিম তৈরি করে দিয়েছিলেন, সুবীর বাবুটাও ছিলেন, সব ওনারা স্যারেরা ছিলেন ওনাদের টিমে। তো এবার আমরাও সমস্ত ট্র্যাক করছি, পৌঁছে গেছি, ডানকুনি খুঁজছি। হ্যাঁ, তার মধ্যে একটা এসটিডি বুথ থেকে ফোন করেছে বিনোদ একটা, সেটাও আমরা ট্র্যাক ডাউন করলাম, করে ওর শালাকে। এবার সেই এসটিডি বুথটা আমরা আইডেন্টিফাই করলাম, দেখলাম সেখানে একটা মেডিসিনের দোকান আছে। তখন সেই মেডিসিনের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা হ্যাঁ, এবার ও যখন পালিয়েছিল তখন ও পড়ে গিয়েছিল, মানে পাঁচিল টপকে 16-20 ফুট প্রায়, হ্যাঁ 16 ফুট, ওইটা পড়ার পর পাটা ক্র্যাক হয়েছিল। তো এবারে কাজে ওর একটা পা ক্র্যাক, ও বেশি দূর যেতে পারবে না, এগুলো আমাদের আইডিয়া ছিল। আর তারপরে তো ওই দোকানদার বললো যে হ্যাঁ, এরকম একজন এসে এখান থেকে ফোন করেছিল গতকালকে, আর তার এরকম তো ওষুধও নিয়ে গেছে আমার দোকান থেকে, তার এরকম পায়ে ক্র্যাক আছে। এক মহিলা এসে ওষুধ নিয়ে যায়, ওই লোকটিও এসেছিলো, এসে ফোন করেছে, ওষুধ নিয়ে গেছে। তখন কোথায় থাকছে বলছি, তাহলে এই আশেপাশেই নতুন ভাড়া এসছে। তো এইবারে আমরা ওই ভাড়া টাড়াগুলো খোঁজাখুঁজি করছি, করে একটা জায়গায় এসছি, ফিক্সড হয়েছে একটা বাড়ি, 2-3টে বাড়ি ফিক্সড করেছি, করে সেদিন ফিরে এসছি, সন্ধ্যা হয়ে গেছে। এবার তারপরের দিনে যাচ্ছি আমরা যে আজকে খোঁজাখুঁজি করে বার করলাম, ও তো বাড়ির বাইরে আর কোথাও যেতে পারবে না, ওখানেই থাকবে, টাওয়ারগুলোও পাওয়া যাবে। তো ঢুকছি, তো ততক্ষণে দেখলাম যে ওর সুবীর স্যারেরা ওর শালাকে বোধহয় ধরে নিয়েছিল, নিয়ে মানে আমরা ডানকুনিতে ঢুকছি আর ওদের গাড়ি একে নিয়ে বেরিয়ে যাচ্ছি, বুঝলেন। মানে পুলিশের দুটো টিম, কি মনে হলো তখন? মানে ওরা জিতে গেল, আমি পারলাম না, এরকম। হ্যাঁ, ওরা উইনার্স হয়ে গেল। মানে এতটাই ফ্রেন্ডলি নয়, প্রতিযোগিতা তো থাকতে হবে, প্রতিযোগিতা না থাকলে হেলদি ছিল, হেলদি ছিল, প্রতিযোগিতা হেলদি ছিল, প্রত্যেকে ইন্টেলিজেন্স দিয়েছি, এ করেছি। কিন্তু একবার এক একটা জায়গায় দেখুন, পার্সোনাল আপনার প্রফেশনে আপনার সিক্রেসি আপনি তো কাউকে বলবেন না, প্রফেশনাল সিক্রেসি সবার আছে। তো ওরা যে ওর শালাকে অলরেডি, ওদের পক্ষে সুবিধা হয়েছে, সাউথ 24 পরগনায় থাকতো সব ওর আত্মীয় স্বজন, সেই জায়গাটাতে ওরা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। আমরা হয়তো সেই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাইনি, আমাদের হয়তো আর একটু টাইম লাগতো, ওই দিনকে আমরা ধরে ফেলতে পারতাম, অবশ্যই ধরতে পারতাম। কিন্তু আমরা তার আগে একে ধরেছি, তারপরে রামবাবু নস্করকে আমরা ধরেছি, আর চৈতন্যকে আমরা ধরেছি। চৈতন্যর স্ত্রীকে আমরা নিয়ে এসে কনভিন্স করিয়ে চৈতন্যর বাড়ি রেড করে চৈতন্যকে তুলেছি। চৈতন্যর ডিটেলস যতটা জানে, গল্পটা আমাদের বলেছে যে কি হয়েছে জেলের মধ্যে, বইটা কিংবা টাকা পয়সা দেবে, ও পালিয়ে যাবে বলে ঠিক হয়েছিল, ওর সাথে আরও 3টে ছেলে পালাবে ঠিক হয়েছিল, কিন্তু এরা সেই সুযোগটা পায়নি। এই চৈতন্য, রামবাবু, এরা সব বিনোদের সঙ্গে ছিল, ওরাই টপকে পালিয়ে গেছে, আর বইটা কিংবা পালিয়েছে। এই তারপরে বইটা কিংবা তো নম্বর চৈতন্যর কাছ থেকে আমরা পেয়েছিলাম। তারপরে দেখা গেল যে ওই চায়না টাউনে কোনো একটা জায়গায় আমরা পরে শুনেছিলাম, মানে গিয়েও ছিলাম সেখানে বোধ একদিন ছিল, তারপরে তো আর হদিস পাওয়া যায়নি। কিন্তু বিনোদকে ধরা হয়েছিল, রামবাবুকে ধরা হয়েছিল, পুরো গ্যাংটাই যারা যারা পালিয়েছিল তাদের ধরা হয়েছিল। এই বইখাকিমাটা একটা ফেলিওর, আর একটা হচ্ছে নোবেলটা তো অ্যাকচুয়ালি আমি ঠিক আমাদের ফেলিওর বলবো না, তার কারণ হচ্ছে ওটা আমরা আরও সুযোগ পাইনি, হয়তো আর একটু থাকলে হয়তো পেয়ে যেতেন, হয়তো। এখন দেখুন, না পেলে তো আর আপনি ফার্স্ট হওয়া আর ফার্স্ট না হওয়ার মধ্যে তো অনেকটাই তফাৎ আছে না। ঠিক, চেষ্টা করা আর ফার্স্ট হওয়ার মধ্যে পার্থক্য, রেজাল্ট না বেরোলে পরেও হয় না। যাই হোক, তো জীবনে এই যে এত দিন কাটিয়েছেন, এখন যা পুলিশের দেখছেন, আপনি পাড়ায় গেলে পরে আপনাকে পুলিশ হিসেবে কি সম্মান করে না লোকে গালি দেয়? না, এটা নির্ভর করে যে পাড়ায় আপনার রেপুটেশন কীরকম তার উপরে। যদি আপনি যদি খুব দাম্ভিকতা নিয়ে কর্মজীবনে পাড়ায় দাপিয়ে বেড়ান, তাহলে হয়তো আপনাকে পুলিশের এমনি সার্বিক সম্মান তো আগের থেকে কিছুটা হলেও তো একটু হয়েছে মানুষের কাছে, কিন্তু মানুষের উপরে নির্ভর করে, ব্যক্তি মানুষের উপরে নির্ভর করে সম্মান আদায় করা। আজকে যদি আপনার কাছে সম্মান না থাকতো, আপনি কি আমায় ডাকতেন? না, সে তো এইটাই বলছি। তেমনি সমাজ জীবনেও আপনার সম্মান আপনাকে অর্জন করে নিতে হবে, সেটা ব্যক্তি পুলিশকেই করতে হবে। দীর্ঘ এই আলোচনায় এমন কথা হিমাদ্রিবাবু বলেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের ফেলিওর কিছু থাকে, সেটাও অকপটে বলেছেন।
সাকসেসের জায়গাটাও বলেছেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, রাজীব কুমার সম্পর্কে এমন অনেক কথা, হয়তো পরবর্তীকালে আরও অনেক কথাই আমরা জানতে পারবো, কোনো একদিন আরও অনেক কিছু প্রকাশ্যে আসবে। কিন্তু যে কথাগুলো হিমাদ্রিবাবু বললেন সেটা কেস ডায়েরির দর্শকদের কাছে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। Negative, that's further.